ঘটনাটা খুব একটা বেশি দিনের নয়। এই হাল নাগাদও যদি বলো তাও বিশেষ মন্দ হয় না। জড়জগতে কত রহস্য যে এখনো উন্মোচন করা সম্ভব হয়নি তার হদিশ পেলাম আজ। আচ্ছা কিশোরী, তোমার মনে আছে শেষ যেদিন দেখা হয়েছিল তোমায় বললাম দুদিন বাদে চারিমাকে দেখতে যাব, তাই একটু কেনাকাটা করতে এসেছি। সেদিন বিকেলে কেনাকাটা করে বাড়ি ফিরে পরদিন একটু সকাল সকাল বেরিয়ে পড়েছি জামাই বাড়ির উদ্দেশ্যে স্বজন করে। দুপুর গড়ানোর পথে আমি পৌঁছালাম চারির বাড়ি। আমাকে দেখে ওর বড় জায়ের ছোট মেয়েটা দৌড়ে চলে এলো। তাকে কোলে নিয়ে আমি গৃহমধ্যে প্রবেশ করলুম। জামাইয়ের বাড়িতে আমার যত্ন আপ্যায়নের বিশেষ কোনো ত্রুটি হলো না। চারিমা অনেক দিন পর আমাকে দেখে বেজায় খুশি। সে যেন পিতা পুত্রী স্নেহের এক অপূর্ব মেলবন্ধন। কি আর বলবো সে বর্ণনা। অতিথি আগমনের খবর আগে থেকে বিস্ফারিত হয়ে গেলে অতিথি পূজন বিশেষ মাত্রা স্পর্শ করে। আমার ক্ষেত্রেও হলো তাই। যাই হোক, মধ্যাহ্ন ভোজের বিপুল আয়োজন সম্পন্ন করার পর সামান্য নিদ্রাযোগের নেশা কাটিয়ে অপরাহ্নে একটু বেরোলাম প্রকৃতি দর্শনে। কিছু দূর গিয়ে একটা চায়ের দোকানে গিয়ে বসেছি। সেখানে গুটি কয়েক মানুষের কিছু কানাঘুষো কথা কানে এলো। তাদের মধ্যে একজন বয়স আন্দাজ মধ্যবয়সী হবে, অথবা তার থেকে কিঞ্চিত বেশি। একেবারে জোয়ানও নয়, আবার বৃদ্ধও নয়। সেই ব্যক্তি বলল, আচ্ছা অনিমেষ দা, এই জমিদার বাড়ির কি কাহিনী বলো তো? মানে সবই তো খুইয়ে নামটুকুই কেবল বেঁচেছিল। হালনাগাদ সেগুলো আবার কেমন আঙুল ফুলে কলা গাছের মতন ফুলে ফেপে উঠেছে। ব্যাপারটা কেমন যেন অদ্ভুত না? অবশ্য আমরা আদার ব্যাপারী জাহাজের খবর জেনে আমাদের কি লাভ? আচ্ছা অনিমেষ দা, খেয়াল করেছো? কি খেয়াল করব? বেশ কয়েকদিন ধরে এ গাঁ ও গাঁ দিয়ে একজন নতুন সাধু গোছের লোক ঘোরাফেরা করছে। জটা মাথায় বড় বড় চুল গো, গাল ভরা লম্বা বড় দাড়ি। খেয়াল করোনি? হ্যাঁ, আমিও খেয়াল করেছি বিষয়টা। বেশ কয়েকবার সামনেও পড়েছে আমার। কেমন একটা যেন লাগলো ওনাকে, বুঝলে? সে যাগ্যে বাদ দাও। বাবুগুড়ে লোক কবে কোথায় কি থেকে কি নেই। আজ এসেছে, কাল আবার দেখবে কোথায় যেন চলে গেছে। আমাদের কেবল প্রার্থনা আমাদের ওপর যেন কৃপা দৃষ্টি বর্ষণ করে। ওই আর কি রক্ষে, আমাদের বাড়িতে যেন চোরের উপদ্রব না ঘটে। আসালে অনিমেষটা, আমাদের ঘরে চুরি, পারলে চোর বাবাজি তার চুরি করা জিনিসপত্রই আমার ঘরে রেখে যায়। খাসা বলেছ হে। চলো বাড়ির দিকে ফেরা যাক। এখন না উঠলে বাড়িতে ফিরতে রাত করাবে। কাল আবার বৈঠক জমানো যাবে খন। হ্যাঁ চলো চলো, ওদিকে আবার আমার গিন্নিও বাড়িতে নেই, বুঝলে? ফাঁকা বাড়ি কিছুতেই রাখা যাবে না, চলো। তারা যে যার মতো উঠে দাম মিটিয়ে চলে গেল। সেদিন বিষয়টার প্রতি অত গুরুত্ব দেইনি। গৃহস্থ বাড়িতে চুরি, এ আর এমন মালুম দেওয়ার কি বিষয়? সে স্বাভাবিক ব্যাপার, হতেই পারে। সেদিনকার মতো চাটা খেয়ে দোকানদারের সঙ্গে কিঞ্চিত খোঁজ গল্প করে সন্ধ্যা নাগাদ বাড়ি ফিরলাম। পরদিনই বাড়ি ফিরে আসবো, কিন্তু মেয়ের বাড়ির লোকেরা আমার থেকেও বেশি অতিথি পরায়ণ। অগত্যা সেদিনও অন্যের ভার অপরের ওপর পড়ায় আমিও বেশ খানিকটা গায়ে এলিয়ে দিলাম। পরদিন সকালে সে কি কাণ্ড! লোকের টুকটাক জানতে পেরেছে আমি এসেছি, সে কারণে ওই টুকটাক লোক হাত দেখানো, ভাগ্য বিচার এসব করার জন্য এলো। মোটামুটি ওই হেলে তুলে দিন পার করে বিকেলে যেন কোনো মতেই আর বাড়িতে মন টেকে না। তাই সেদিনও বিকেলবেলায় গেলুম ওই চায়ের দোকানে। মনের কথা আর ধৈর্য ধরে শোনার মতো মানুষ পেলে খাতিরটা বেশ ভালোই জমে, বুঝলে? তোমাদের মতো। তার উপর সেই ব্যক্তি যদি সমবয়সী বা প্রায় সমবয়সী হয়, তাহলে তো মনে করো আড্ডার 8 আনা উসুলি হয়ে যায়। সেদিন একটু বেলা থাকতেই বেরুলাম। আত্মীয়ের বাড়িতে এক বেলার থেকে দুবেলা থাকলে কেমন যেন একটা জড় পদার্থের মতো অনুভূতি হতো। তাই সেই ঘোর কাটাতেই একটু বেলায় বেলায় বেরোনো আর কি। সে যাই হোক, চায়ের দোকানে গিয়ে চায়ের ভার হাতে নিয়ে দোকানদারের সাথে কথার ঝুলে ঝুলে হঠাৎ
দোকানদার এমন কিছু বলল যার শেষটা শুনে আমি রীতিমতো স্তম্ভিত। ভয়ে যেন শরীরের সব পশম দাঁড়িয়ে যায়। সে বললে, বুঝলেন ঠাকুর মশাই, অবাক করা বিষয় আর কি বলবো। চোখের সামনে যা দেখছি তা তো বিশ্বাস করতে পারছি না। আবার অবিশ্বাসও যে করবো তাও করার উপায় নেই। শুনেছি পয়সা থাকলে নাকি বাঘের চোখও মেলে, কিন্তু সত্যি কি পয়সা থাকলে সব হয় ঠাকুর মশাই? দোকানদারের প্রশ্নটা খুব একটা কঠিন নয়, তবে সঠিক উত্তর দেওয়াটা তার থেকেও বেশি কঠিন। বললুম, দেখো ভাই, আমার অভিজ্ঞতায় যা মেলে না এমন জিনিস পয়সায় খুব কম আছে। তবে ভালোবাসা, যত্ন, এগুলো তো পয়সায় পাওয়া যায় না। তবে যদি আমার পেশার কথা বলো, তবে বলবো আমার অর্জিত অনেক শক্তি আমি এই পয়সার লোভে হারিয়েছি। না না ঠাকুর, আমি সেসব বলছি না। টাকা সব কিছু হয় না, বুঝলেন, কিন্তু যেখানে মা লক্ষ্মীর স্বয়ং বসবাস সেখানে জমদূতিরা কখনো পৌঁছাতে পারে? আপনি তো ঠাকুর দেবতা নিয়ে অনেক কিছুই জানবেন, আপনি বলুন না, এরকম হয় নাকি? মা লক্ষ্মী আর যমদূত, কি হয়েছে ব্যাপারটা একটু বলো দেখি। ঠিক ধরেও যেন ধরতে পারছি না। সে এক মহামারী কাণ্ড, বুঝলেন। সারা অঞ্চলে সাড়া পড়তে আর বাকি নেই ঠাকুর মশাই। পাশের গ্রামে জমিদার শিবনারায়ণ চাটুর্যে, সে বাড়ির বৃত্তি বৈভব যেন দিনের পর দিন বাড়ছে, উপচে পড়ছে সবকিছু। মা লক্ষ্মীকে যে কি দিয়ে ওরা তুষ্ট করে কে জানে। তা এ তো ভালো কথা, এতে মহামারী হবার কি আছে? আহা ঠাকুর মশাইকে শুনুন না সবটা, তারপর আপনারও ওই একই কথাই মনে হবে। আচ্ছা বলো আগে শুনি পুরোটা। জমিদার বাড়িতে বর্তমানে শ্রেষ্ঠ কর্তা শিবনারায়ণ চাটুর্যে, তার কর্তার ভাইয়েরা এবং তার পরবর্তী উত্তরসূরিরা বাপ ঠাকুরদা থেকে শুরু করে নাতি পুতি মিলে পরিবারটা বেশ ভালোই বড়, বুঝলেন কি না। ঠাকুরের আশীর্বাদে বংশের বাতি জেলে রাখার উত্তরসূরিরও সেরকম অভাব নেই। কিন্তু কিন্তু ঠাকুর মশাই 5-7 মাস হলো ওদের পরিবারে যেন এক জমের প্রকোপ পড়েছে। নেই নেই করেও হলো প্রায় 12 কি 13টা মতন ছোট ছোট ছেলে পুলে আসে ওই বাড়িতে। তারপর মরতে মরতে এখন ওদের পরিবারে কেবল বেশি আছে মাত্র 5 কি 6টা বাচ্চা। এদিকে টাকা পয়সা কিন্তু কোনো অভাব নেই ঠাকুর। মাসখানেক আগেই শিবনারায়ণের মেজো ভাই দেশ বিদেশে বাণিজ্য করে বাড়ি এলো। নাম ডাক খ্যাতিরও কোনো শেষ নেই। কিন্তু এত টাকা পয়সা, সহায় সম্পত্তি দিয়ে কি হবে যদি বংশে বাতি দেওয়ারই কেউ না থাকে? বলছো কি হে? 5-7 মাসে সংসারের এমন অবস্থা হয়ে গেছে? তবে আর বলছি কি ঠাকুর মশাই। তবে মরে যাওয়ার কারণ কি? এমনি এমনি তো কেউ মরতে পারে না। দেখতে গেলে স্বাভাবিকভাবেই মৃত্যু হয়েছে, কিন্তু স্বাভাবিক হলেও সব যেন স্বাভাবিক না। এই ধরুন হঠাৎ করেই কোনো একজনের জ্বর বাঁধলো, আর জ্বর বাঁধলো তো বাঁধলো, কিন্তু মোটেও তা সারার উপায় নেই। একেবারে মরণ জ্বর যাকে বলে। এমন করেই তো জ্বরের পর জ্বর, কারোর বুকে ব্যথা, কারোর আবার হাঁপানির সমস্যা, এরকম লেগেই আছে একটার পর একটা। আচ্ছা, ওদের বংশ পরম্পরায় তো থাকতে পারে এমন অসুখ? না 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 ঠাকুর মশাই না। বাপ ঠাকুরদার মুখে যতদূর শুনেছি ওদের বাড়িতে কেউ তো অকালে মরিনি। বৃদ্ধ বয়সে এসে রোগে শোকে ভুগতে ভুগতে মরেছে ঠিকই, কিন্তু কারোর এরকম প্রকারের রোগ ছিল না। হঠাৎ করেই কেমন জানি মহামারী শুরু হয়েছে। সাধে কি আর বলছি, মা লক্ষ্মী আর যমদূত একসঙ্গে ঢুকেছে ওদের বাড়িতে। কি বললে কথাটা? মা লক্ষ্মী আর যমদূত একসঙ্গে ঢুকেছে? হ্যাঁ, তো এই দেখুন, আপনাকে তো বলাই হয়নি আগের কথা, তা বুঝবেন কি করে? এই জমিদার বাড়ির কর্তারা মানুষ খুব একটা সুবিধের নয়। মানুষের একটু পয়সার ক্ষমতা থাকলে পা যেন মাটি আর ছুঁয়ে দেখে না, আর সেই জন্যেই সব হারিয়েছে। লোকের সব কিছু কেড়ে কুড়ে নিয়ে আজ নিজে শুধু অভিশাপ কুড়িয়েছে। নিঃশ্বাস নিঃশ্বাস, বুঝলেন ঠাকুরমশাই, নিঃশ্বাসেই শেষ হয়েছে ওরা। থাকার মধ্যে ছিল বংশ পরম্পরায় হয়ে আসা জমিদারি নামটুকুই। পরে কি জানি কি করে কৃপা পেল মা লক্ষ্মীর। 7-8 মাস আগে ওদের ভাগ্য ফিরতে শুরু করলো। ভাগ্য ফেরার সাথে সাথে আবারও শুরু করলো ওদের সেই দাপট। আর তার মাসখানেক পর ওদের ওপর শুরু হলো জমেদের দাপট। বলো কি? তবে আর বলছি কি,
ডাক্তার বুদ্ধি কিছুই করতে পারে না, আর করবেই বা কি করে? রোগেরই তো ভালো করে পরীক্ষা নিরীক্ষা করার জন্য তো সময় লাগবে, তা সে সময়টুকু তো দেয় না ওরা। ধরুন আজকে রোগ হলো, মাঝখানে একদিন গেল, পরদিন সব শেষ। এরকম একজনের অসুখ হলে 2 থেকে 3 দিন, কি খুব যদি বেশি হয় তাহলে 4-5 দিন পর মরে যাচ্ছে। এ মানিকদা, কড়া করে একটা চা দাও। হঠাৎ করে এমন প্রসঙ্গে বাধা পড়ায় দুজনে থেমে গেলাম। মানিক বলল, আচ্ছা একটু বসুন ঠাকুর মশাই, এখন একটু খদ্দের পাতি আসবে, একটু ফাঁকা হোক, তারপর পরে আপনাকে সব বলছি, একটু সামলে নি। মানিকের কথাগুলো শুনতে শুনতে চায়ের কাপ যে কখন ফাঁকা হয়ে গেছে তা বুঝতেও পারিনি। শেষবার যখন চা খাওয়ার জন্য ভার মুখে দিলাম, তখন বুঝতে পারলুম ভারের দানা পানি কিছুই নেই। দোকানে খদ্দের আসতেই মানিক চলে গেল। আমি বসে বসে বিষয়টা ভাবতে লাগলুম যে কি হতে পারে। কারো কি অভিশাপ লেগেছে, নাকি কোনো অপশক্তির প্রকোপ পড়েছে ওই বাড়ির ওপর? অনেক ভাবনা চিন্তার পর সেভাবে কোনো সুরাহা বের করতে পারলুম না আমি। ইতিমধ্যে দোকানে ভিড়ের পরিমাণও ধীরে ধীরে বাড়ছে। 3 গ্রামের সংযোগ হওয়ায় এই দোকানে বিকেলবেলায় টুকটাক ভিড় ভাট্টা ভালোই হয়, আগের দিনও এসে দেখেছি। এরকম ভাবছি, হঠাৎ পাশের চাটাইয়ের উপরে বসে থাকা একজন ব্যক্তি বলে উঠল, ও অনিমেষ দা, আরে খবর শুনেছ? কি খবর গো? আরে ছোট কর্তার বংশের বাতি যে নিভল গো। বলিস কি, নিবেন? আরে হ্যাঁ গো, বেনি আজকে দুপুরে গেছিল ও পাড়ায়, তো গিয়ে শোনে কি না সকালে ছোট কর্তার ছোট ছেলে মারা গেছে। তাহলে বাকি রইল কেবল মেজো কর্তা। বড় কর্তা আর ছোট কর্তার প্রজন্ম এই জন্মের মতো নিবল তবে? হ্যাঁ, ভুল বলনি কথাটা। ধীরে ধীরে জমিদাররা এবার বিলুপ্ত হতে বসেছে, বুঝলে? অনেক জ্বালিয়ে মেরেছে এই নিকুষ্টের জমিদার। মানুষগুলো এবার বাঁচবে। আরে দূর, সে নাই গেল, বলি গায়ে যে সাধুটা এসেছে নতুন, দেখেছ কি তাকে? দেখলেই তো ভয়ে গা হাত পা একদম শিউরে ওঠে গো। ওহ, আর বলোনি, কি বিভৎস ভয়ঙ্কর চেহারা! সত্যি এমন গোছের লোক কোশমিন কালেও দেখিনি বাবা। ওদের কথাবার্তাগুলো আমি এতক্ষণ মন দিয়ে শুনছিলাম, আর ভাবছিলাম কোন অন্ধকার ছায়া পড়েছে ওই বাড়ির ওপরে। কিন্তু তাদের কথাবার্তার মধ্যে এমন কিছু পেলাম না যার দ্বারা ঘটনার সূত্রপাত অবধি পৌঁছানো যায়। এই বিষয়ে যদিও শক্তি সামর্থ্য কিছুই নেই আমার, কিন্তু তবুও এমন অলৌকিক ঘটনার মধ্যে দিয়ে জীবনের অর্ধেক সময় পার হয়েছে, তাই এমন ঘটনার সম্মুখীন হলে কোনো মতেই নিজেকে সামলাতে পারি না। ওদের মধ্যে অবিরাম বিচ্ছিন্নতার পাহাড় সম হওয়ার আগেই আমি তাদেরকে উদ্দেশ্য করে প্রশ্ন ছোড়ার তাগিদ দিলাম। কেউ না তো কেউ তো উত্তর দেবেই। বললুম, জমিদার বাড়ির ছোট ছোট ছেলেপুলেরা হঠাৎ এমন মারা যাওয়ার আসল কারণটা কি হতে পারে? আমার এমন আকস্মিক প্রশ্ন শুনে সবাই খানিকটা বিস্ময়ে আমার দিকে তাকালো। স্বাভাবিকভাবেই আমি অচেনা হওয়ায় বেশ একটা চাপা গুঞ্জন শুরু হলো সকলের মধ্যে। তার মধ্যে একজন বললে, আপনাকে তো ঠিক চিনলুম না, নতুন নাকি এখানে? আমি উত্তর দিতে যাব তার আগে মানিকই উত্তর দিল, আরে উনি আমাদের ঠাকুর গো, ভট্টাচার্য বাড়ির বিশেষ অতিথি। মেয়ের শ্বশুর বাড়ির বিশেষ নাম ডাক থাকায় চিনতে খুব বেশি দেরি হলো না কারোরই। ভিড়ের মধ্যে থেকে একজন বলে উঠলে, পেন নাম হই ঠাকুর মশাই, আসেন আসেন, এখানে এখানে বসে। এই তোমরা সরে সরে বসো তো, সরে বসো। মানিক দা, ঠাকুর মশাইয়ের জন্য চা দাও তো। আসেন আসেন ঠাকুর মশাই, এইখানটায় বসেন। আরে না না, এত ব্যতিব্যস্ত হওয়ার কিছুই নেই, এই তো বসছি। এতক্ষণ যে বিষয়টি নিয়ে আলাপচারিতা চলছিল, আমি তাদের মধ্যে উপবেশন করবার পর থেকে সেই আলোচনারই যেন মধ্যমণি হয়ে উঠলাম আমি। টুকটাক পরিচিতি পর্ব শেষ করে আলোচনার মুখ্য বিষয়ে অবগত হলুম। আমি পুনরায় তাদের জিজ্ঞেস করলুম, এরকম মৃত্যু মিছিলের কারণ কি? তাদের মধ্যে থেকে সুখের নামে একজন বলে উঠল, ও অনিমেষদা, এই তুমি বরং শুরু করো। তুমি তো আগের কালের অবস্থাও দেখেছো, আমরা তো বড় কর্তা শাসনকাল সেভাবে জানিই না। তুমি বরং গুছিয়ে বলতে পারবে ক্ষণ।
আমরা আছি পেছনে। সবার সম্মুখ সম্মতিতে লোকটা বেশ এটো সেটো হয়ে বসলো। বয়স্ক গোছের মানুষ বলতে শুরু করলো তারপর। আমি অনিমেষ কুমার বসু, সবাই আমায় অনিমেষদা বলেই ডাকে। এই পাশের গায়ে থাকি। গ্রামে কেমন যেন আকাল পড়েছে ঠাকুরমশাই, আর ওই জমিদার বাড়িতে লেগেছে রাতের বেলায় পাহারা। তবুও সেসব পাহারা বসিয়ে ও চোরের হাত থেকে যেন কিছুতেই রেহাই মিলছে না। আপনি তো ঠাকুর, পণ্ডিত মানুষ, তা কইতে পারবেন এমন ধারা অনাথ সৃষ্টির কারণ কি? সবার মুখে একটা প্রস্ফুটিত চিন্তার ছাপ, যেন সবাই প্রাণপণে চাইছে এই ঘোর চিন্তার দেওয়াল ভেঙে বেরোতে, কিন্তু কিছুতেই পারছে না। ভেসে যাওয়া কুটোর মতো যা পারছে তা আঁকড়ে ধরে এই দুরবস্থার অবসান ঘটাতে চাইছে। অনিমেষবাবু, আমি কালকেও এ বিষয়ে টুকটাক শুনেছি। আপনারা আমায় খেয়াল করেননি হয়তো। আসলে আমি তো এখানকার বাসিন্দা নই, তাই ঘটনার বিস্তারিত সেভাবে জানি না। আপনি যদি আমায় ঘটনার শুরুতে বা শুরুর আগে থেকে কিছু বলেন, তাহলে আমি হয়তো উৎস বের করতে পারলেও করতে পারি। অবশ্য আপনি জানবেনও বা কি করে, তাও তো কথা। ততক্ষণে মানিক এসে চা দিয়ে গেছে। আমি চায়ের কাপে মুখ দিয়ে চুমুক দিতে উনি ঘটনার বিবরণ দিতে শুরু করলেন। সে অনেকদিন আগের কথা, বুঝলেন ঠাকুরমশাই। বয়স তখন আর কত হবে আমার, 16-17 কি 18-র কোটায়। তখনকার বড়বাবু শিবনারায়ণের বাবা বিশ্বেশ্বর চাটুর্যে বড় ছেলেকে মাত্রাতিরিক্ত ভালোবাসায়, বলতে গেলে সময়ের আগেই ছেলের আবদারে তাকে জমিদারের আসনে বসান। উনিও যে খুব একটা ভালো মানুষ ছিলেন তার কিন্তু নয়, তবে একেবারে অমানুষও ছিলেন না। ছেলের আবদার রাখতে করেননি এমন কোনো কাজ নেই বললেই চলে। যবে থেকে বড়বাবুর সুপুত্তর জমিদারির দায়িত্ব নিল, তবে থেকেই যেন কপাল পোড়া শুরু হলো আমাদের মতো সাধারণ মানুষের। বয়সের ফারাক যদি বলেন, আমার থেকে খুব বেশি বয়সের বড় হবে না সে, এই 7-8 অমন সময়ের আশেপাশে হবে। বড় কর্তার 3 ছেলের মধ্যে মেজ ছেলে ছিল কেবল অন্য গোছের মানুষ। অর্থ অহংকারের প্রতি আকর্ষণ নেই বললেই চলে তার। একরকম দিন যেতে লাগলো। রোজ একটা না একটা মানুষের জীবনে দুর্ভোগ টেনে আনত ওই শিবনারায়ণ। কোনোদিন কাউকে সুস্থ অবস্থায় থাকতে দেয়নি। নিজের প্রয়োজন অনুযায়ী যখন যার ফসলের জমির দিকে নজর পড়ত, ছলে বলে কৌশলে তা হাতিয়ে নেওয়া যেন ওর নেশা হয়ে দাঁড়িয়েছিল। কপাল করে নায়েবও পেয়েছিল একটা। ওই যে কথায় আছে না, রতনের রতন চেনে, এক্ষেত্রেও হলো তাই। জমিদারের কাছের এক বন্ধুর নাম অশ্বত্থমা। নামেও অশ্বত্থমা আর কাজেও তাই। মহাভারতের দুর্যোধন আর অশ্বত্থমার মতন এদের বন্ধুত্ব আর কূটনীতিতে কোনো পার্থক্যই ছিল না। যেন সেই মহাভারত থেকে এরা দুজন এই যুগে এসে জন্ম নিয়েছে। তবে যাই হোক, বন্ধু নায়েব হওয়ায় আমাদের যেন কপালে দুর্ভোগ আরও এঁটে বসল। জমিদারের মন জুগিয়ে চলার জন্য আমাদের মতন সাপোসা মানুষের ওপর অকথ্য অত্যাচার করত, আর নানাভাবে ইনিয়ে বিনিয়ে আমাদের নামে মিথ্যে কথা বলত। সে কি দুর্দিন ছিল ঠাকুরমশাই, আপনাকে বলে বোঝাতে পারবো না। এমনই একদিন চোখ পড়ল গায়ের দরিদ্র ব্রাহ্মণের এক টুকরো জমির ওপর। অবশ্য বাপ ঠাকুরদার আমলে জায়গা জমি খুব একটা কম ছিল না। বড় রাস্তার ধারে বেশিরভাগ জমি থাকায় ওই কসাই জমিদার একটু একটু করে তা ছলে বলে নিয়ে নিয়েছে। যেটুকু অবশিষ্ট ছিল এবার নজর পড়ল তার উপর। তখন সবে বিকেল গড়িয়ে সন্ধ্যের দিকে বেলা গড়াচ্ছে। আকাশের রং খানিকটা রাঙা হয়ে এসেছে। যে যার মতো মাঠের কাজ ছেড়ে বাড়ি ফিরছে। আমার জমিটা খানিক পূবের দিকে থাকায় আমি বিজনদের বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে আছি। সেদিক দিয়েই আমি বাড়িতে ফিরতাম। তো সেদিনও ফিরছি, বেশ দূর থেকে একটা কানাঘুষো কথা ভেসে আসছিল। একটু জোর পায়ে হেঁটে তাড়াতাড়ি সেদিকে যেতেই শুনি নায়েব বলছে, শোনো বিজন, ভালো কথা বলছি, জমিদারের কথা মেনে নাও, তাতে তোমারও মঙ্গল আর আমাদেরও মঙ্গল। আর তাছাড়া কি দরকার বলো তো ঝামেলাঝাটি করে? হ্যাঁ, ভালো লাগবে কি যদি পাইক পেয়াদা এসে তোমাদের গা থেকে উচ্ছেদ করে দেয় তখন? দেখুন নায়েব মশাই, বাপ ঠাকুরদা সহ পূর্বপুরুষ ধরে বাস আমাদের এই গায়ে। ভিটে মাটি অনেক কষ্টে এইটুকু জিয়ে রেখেছি। নিতে নিতে প্রায় সবই নিয়ে নিয়েছে ওই জমিদার। এইটুকু চলে গেলে আমায় মা বউ নিয়ে পথে বসতে হবে। আহা, চটে যাচ্ছ কেন?
আরে জমিদার মশাই তোমার জমির ন্যায্য মূল্য দিয়ে তো জমি কিনবেন নাকি? থামুন, এর আগে 10 কাঠা জমি নিয়ে আমায় কেবলমাত্র পয়সা দিয়েছেন। এর আগে আপনি তো এমন মিছা কথা বলে টিপ ছাপ দিয়ে নিয়ে গেলেন। পয়সা চাইতে গেলে আপনি দেন জমিদার মশাইয়ের দিকে ধাক্কা, আর জমিদার মশাই দেন আপনার দিকে ধাক্কা। দেখ বিজন, তুই জমি দিবি কি না জমিদার মশাইকে? আমি আমার জান থাকতে এই জমি কিছুতেই নিতে দেব না। আপনারা গরিবের জমি জমা লুট করে বেশি লাভ করবেন, আর আমরা আমাদের ন্যায্যটুকু বুঝে নিতে গেলে লাঠি নিয়ে তেড়ে আসেন। এই অন্যায় আমি আর মেনে নেব না। আপনারা আসতে পারেন এবার। কাজটা তুই ভালো করলি না। ব্রাহ্মণের ছেলে, ভেবেছিলাম মান দেব, কিন্তু তুই তার ধারে কাছেও ঘেসলি না। ঠিক আছে, এবার দেখ জমিদার মশাই তোর কি করে। এই কথা বলে পাইক পেয়াদা নিয়ে নায়েব বিষধর সাপের মতো ফুঁসতে ফুঁসতে চলে গেল। সেদিন ততক্ষণে বিজনের বাড়ির সামনের দিকে ঘরে ফেরা মানুষের ভিড় জমে গিয়েছে। বিজনের বউ কাঁদতে কাঁদতে এসে বলছে, তুমি কেন ওনাগো লগে কথা কইতে গেলে বলো তো দেখিনি? এরপর যদি সত্যি সত্যি লাঠি নিয়ে তাইরা আসে, বাড়ির লোকগুলি নিয়ে যামু কোথায়? আসু কাকে দেখে নেব সবগুলারে। নিতে নিতে সবই নিয়ে গেল, তাও ওদের স্বাদ মেটেনি। ঘটনাটা দেখে 2-3 জন বাদে প্রায় সবাই সেখান থেকে চলে গেল। কেউ কেউ নিঃশব্দে, আবার কেউ কেউ বিজনের কপাল পোড়া হপিত্তেশ করতে করতে। যে 2-3 জন বাকি ছিল তাদের মধ্যে আমিও ছিলাম। সেভাবে আমাদের কিছু করার নেই জেনেও কেবল লোক সান্ত্বনা দিয়ে যে যার বাড়িতে ফিরে গেলাম। বুক ফুলিয়ে অমন জোর গলায় কথা বললেও বিজনের মনের মধ্যেও ভয় চাপেনি তা কিন্তু নয়। চেহারায় হয়তো প্রকাশ পায়নি, কিন্তু তাকে যারা খুব কাছের থেকে চেনে তারা বিলক্ষণ বুঝতে পেরেছিল। এভাবে সপ্তাহখানিক পার হয়ে গেল। সেভাবে কোনো উৎপাত আর ততদিনে দেখা যায়নি। সপ্তাহখানেক বাদে বিজন দিন 2-এর জন্য শহরে গিয়েছিল কোনো এক কাজে। প্রায় মধ্যরাতে হঠাৎ করে বিজনের বউ চিৎকার করে উঠল, ওগো কে কোথায় আসো গো? ও মা গো, তাড়াতাড়ি এদিকে আইসো গো, শেষ কইরা দিল গো, আমার সব শেষ কইরা দিল। মা গো, কে কোথায় আসো গো, এদিকে আসো কিনে। মাঝরাতে এমন চিৎকারে ধরপড় করে উঠে বারান্দায় বেরোতেই দেখি আকাশ ধোঁয়ায় ভরে গিয়েছে। নায়েবের পাঠানো লোকজন বিজনের গোয়াল ঘর এবং খড়ের গাদায় আগুন ধরিয়ে দিয়েছে। চারিদিকে হাউ মাউ শব্দ করে সবাই ছুটল, যার যা আছে তাই নিয়ে আগুন নেভাতে। সে আগুনে 2টো গরু এবং একটা বলদ মারা যায়, আর সেই থেকে বিজনের জীবনে কালো অন্ধকার নেমে আসে। পরের দিন ফিরে এসে বিজন জমিদারের কাছে নালিশ দিতে গেলে জমিদার তাকে তাড়িয়ে দেয়। সেই দিনই সন্ধ্যাবেলায় আবার নায়েব বিজনের বাড়ি আসে। এখন ভালো কথা বলছি, সময় থাকতে বড় রাস্তার পাশে জমিটা জমিদার মশাইয়ের নামে লিখে দে। এর পরিবর্তে মোটা অঙ্কের টাকাও তো পাবি নাকি? নয়তো এরপরে তোর কপালে যা অপেক্ষা করছে তা কিন্তু মোটেও তোর জন্য সুখকর নয়। আমার জীবন থাকতে আমি ওই জমি আপনাদের কারোর হাতে তুলে দেব না। আর এরপরও যদি আপনারা আমার বা আমার পরিবারের কোনো ক্ষতি করার চেষ্টা করেন, তবে 500 রাজার কাছে আমি বিচার দেব। ঠিক আছে, এটাই ছিল তোকে শেষবারের জন্য সতর্ক কর। পারলে বাঁচিয়ে দেখাস নিজের জমিকে। সেদিন আবার সিদ্ধেশ্বরের মা মারা যাওয়ায় ও পাড়ায় সবাই মিলে গিয়েছিল শ্মশানে পুণ্য অর্জন করতে। এদিকে যে এমন পাপের কারখানা তৈরি হয়েছে কে জানতো। বিজন আর সেদিন যায়নি আমাদের সাথে। বাড়ির এমন অবস্থায় বাড়ির থেকে পা বাড়াতে মন সায় দেয় না। সেদিন কেবল সবার ঘরে গিন্নি ছাড়া বাড়িতে কোনো পুরুষ ছিল না। আর সেই সুযোগ পেয়ে নায়েব সেই দিনই যা করার তাই করল। সামান্য ব্রাহ্মণ হয়ে তোর অনেক সাহস হয়ে গেছে না? তোর এই সাহসে এ গ্রামের বেশ কয়েকজন বীর পুরুষ হয়ে উঠেছে। সে খবর তো আগেও পেয়েছিস। আজকে তোর এমন অবস্থা করব, নিজে বীর পুরুষ হওয়া তো দূরের কথা, মুখ তুলে কেউ কথা বলার সাহস পাবে না। এইভাবে যা একটু লাঠি দিয়ে আদর করে আয় ওকে, তারপর দেখবো কত সাহস থাকে। হ্যাঁ, শ্মশান থেকে আমরা যখন ফিরে আসি তখন রাত বেশ ভালোই গাঢ় হয়েছে। বাড়িতে ঢুকতে যাব এমন সময় হঠাৎ সুখেন বলল, কি ব্যাপার? বিজনের বাড়িতে ওরকম টিপ টিপ আলো জ্বলছে যে?
কোনো কিছু তো বোঝাও যাচ্ছে না। ওরা বাড়িতে কেউ নেই নাকি? হরি কিছু দূর এগিয়ে গিয়ে বলল, বাড়িতে থাকবে না গেল? শ্মশানে যাওয়ার আগেই তো দেখে গেলাম সবাই বাড়িতে, ওর মা তো অসুস্থ। যায় যায় অবস্থা। এই তোমরা সবাই চলো তো, গিয়ে দেখে আসি, চলো। এগিয়ে গিয়ে যা দেখলাম ঠাকুর মশাই, তার জন্য আমরা কেউ তৈরি ছিলাম না। সুখেন বিজনের বাড়িতে গিয়ে চিৎকার করে বলল, বিজন, কি কি হয়েছে? তুই এভাবে পড়ে আছিস কেন? কি রে, এমন সোজা হয়ে পড়ে আছিস? অনিমেষ দা, একটু এগিয়ে এসে দেখো দেখি। আলো 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 কুপি জ্বালো, কিছুই তো ঠাউর করতে পারছি না। আমি একেবারে বৌমা বৌমা করে বাড়ির চারিদিকে ডাকাডাকি শুরু করে দিলাম। বিজনকেও ডাকলাম, এ বিজন, কি রে, তোর কি হয়েছে? ডাক শুনছিস না কেন? আমাদের গলা পেয়ে ঘরের থেকে মেটে আলোর লম্ফ জেলে মেজো বউ বাইরে এলো। আলোতে ওর মুখ আমরা সেভাবে দেখিনি, দেখা যাচ্ছিল না সেভাবে। দাওয়ার এক পাশে লম্ফটি রেখে বলল, খুড়িমার নেই ঠাকুরপো, খুড়িমার নেই। শেষ করে দিল ওরা সবাই। কি বলছো বউঠান? কখন হলো? এই তো যাওয়ার সময় দেখলাম সব ভালো ছিল। আমরা সবাই মিলে গিয়েছিলাম সিদ্ধেশ্বরের বাড়িতে। ওর বউ একা ছিল, তাই দেখবার জন্য। দূর থেকে লাঠি লাঠার আওয়াজ পাচ্ছিলাম, কিন্তু তখন ভালো করে খেয়াল করিনি। পরে অনেকক্ষণ ধরে সেই শব্দের সাথে যখন কান্না যোগ হলো, বেনি বেরিয়েছিল। তারপর দক্ষিণ মুখ যেতেই দূর থেকে বিজনের বাড়িতে মারামারি দেখলাম। তখনই আমরা সবাই দৌড়ে আস্তে আস্তে এদিকে। সব শেষ হয়ে গেল। কি বলছো মেজো বউ? কারা করলো এসব? হ্যাঁ দাদা, বেনিদের বাড়ি অবধি যখন আসলাম, দেখলাম বামুন বউ কাঁদতে কাঁদতে বাইরে উঠোনে এসে কি একটা বলতে যাচ্ছিল। অমনি তার মাথায় লাঠির বাড়ি পড়ে, আর তখনই ও মাটিতে লুটিয়ে পড়ে। আমরা সবাই চেঁচিয়ে লোক জড়ো করে ওদের বাড়িতে পৌঁছাবার আগেই লাঠিয়ালের দল ওদের বাড়ি থেকে বেরিয়ে যায়। তোমরা সবাই চুপ করো, দেখছো না বউ ঘুমোচ্ছে? তোমরা সবাই চুপ করো, আস্তে কথা বলো। বিজন, বামুন বউ, ও বামুন বউ, মেজো বউ, দেখো তো বামুন বউয়ের কি হলো? কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না কেন? সাড়া দেবে না, বউ আর কোনোদিনও সাড়া দেবে না। আমার মা আর বউ একসাথে ঘুমায় পড়ছে। শুধু মা আর বউ না গো, সাথে আমার ছেলেটাও ঘুমায় গেছে। দেখো না ওদের, দেখো না। ছেলে হবে কি করে? হতে তো দিল না, ওই জমিদার তো হতে দিল না। শহর থেকে বাড়ি ফেরার পর যেরকম একটা দুঃসংবাদ পেয়েছিলাম, সেই সাথেই একটা সুসংবাদও পেয়েছিলাম। ও বলেছিল আমাদের ঘরে নাকি কয়েক মাস পরে গোপাল আসবে। তারে আর আসতে দিল না গো অনিমেষদা, তারে আর আসতে দিল না। বললে বিশ্বাস করবে না ঠাকুর মশাই, সেই দৃশ্য চোখে দেখা যায় না। একই দিনে একই সময়ে বিজন তার মা, বউ এবং অনাগত সন্তানকেও হারালো। এরকম অবস্থায় গায়ের জন্য বিশাল শোকের ছায়া নামলো। বিজনের মুখের দিকে যেন চাওয়াই যায় না। জমিদার নিষ্ঠুর জানতাম, কিন্তু এমনও নিষ্ঠুর উনি যে হতে পারে আমরা কখনো ভাবতেই পারিনি। স্বজন শোকে বিজন এতটাই পাথর হয়ে গিয়েছিল যে পাথর আর তার মধ্যে কোনো পার্থক্যই ছিল না। কোনো রকমে ঘাটের কাজ সেরে প্রায় ভোর নাগাদ বাড়ি ফিরলাম আমরা। সেদিন গোধূলি বেলায় জমিদার সহ নায়েব আসলো বিজনের বাড়িতে। সমবেদনা জানিয়ে তাকে আর্থিকভাবে সাহায্য করতে এসেছিল, কিন্তু যে মানুষের জন্য তার সর্বস্ব হারিয়ে গেছে তার থেকে কোনো সাহায্য কি আদৌ গ্রহণ করা যায়? বেশ কয়েকবার ডাকার পর বিজন সাড়া দিল।
অনেকগুলো প্রশ্ন করার পরও কোনো প্রশ্নের ঠিক সদ উত্তর দিল না। পরে তার জন্য আনা চাল ডালের পুটলি জমিদারের হাতে দিয়েই সেগুলো টান মেরে ফেলে দিল বিজন। অগ্নিচক্ষে জমিদারের এবং নায়েবের দিকে তাকিয়ে আকাশের দিকে দুহাত উঁচু করে সে বলল, হে ঈশ্বর, আমি কায় মনোবাক্যে সারা জীবন উক্তি সহকারে তোমার আরাধনা করে গেছি, কোনোদিনও এতটুকু ফাঁক রাখিনি। জীবনে যদি এতটুকু পূর্ণ কোনোদিনও অর্জন করে থাকি, তাহলে সেই পুণ্যের জোরে তোমার দরজায় বিচার চাইলাম। এরা যেভাবে আমার থেকে আমার সব কিছু কেড়ে নিয়েছে, তুমিও এদের থেকে এদের সমস্ত কিছু কেড়ে নিও, সমস্ত কিছু। এই বলে আরো একবার ওই আগুন ভরা চোখে জমিদার আর নায়েবের দিকে চাইল। তারপর শেষবারের জন্য বলল, আমার রাস্তার ধারে সেই একখান জমি নয়, আমার ভিটে মাটি সহায় সম্পত্তি যা আছে সব আমি তোদের ভিক্ষা দিয়ে গেলাম, যা সব ভিক্ষা দিয়ে গেলাম। এই কথা বলার পর সন্ধ্যাবেলাতেই বিজন অসুস গায়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। বিজনের গলার আওয়াজ শুনে ততক্ষণে প্রায় অনেকে বাড়ির সামনে ভিড় জমিয়েছে। শেষের কথাগুলো জমিদারের খুব গায়ে লেগেছিল। ওকে মারার জন্য আবার লাঠিয়াল পাঠাবে, এমন সময় আমরা সবাই গিয়ে তার হাতে পায়ে ধরলাম। তাকে বোঝালাম এক রাতের মধ্যে সব হারিয়েছে, তাই ওর মাথার ঠিক নেই। সবার অনুরোধে তিনি একটু নরম হলেন। কিন্তু ওই যে বিজন সন্ধেবেলায় ভিটে ছাড়ল, তাকে আর কোনোদিনও গ্রামে দেখা যায়নি ঠাকুর মশাই। গ্রাম তো দূরের কথা, আমরা অনেক চেষ্টা করেছি তাকে এদিক ওদিক খোঁজার, কিন্তু আজও তার কোনো দেখা পাইনি আমরা। বামুনের ছেলেটা জানি না আজও বেঁচে আছে কিনা, নাকি মরে গেছে, আর যদিও বেঁচে থাকে জানি না সে কোথায় আছে। একটা রাত ছেলেটা জীবনে অনায়াসে সমস্ত কিছু তোলপাড় করে দিল। হয়তো মরেই গেছে, নয়তো এক না একদিন ভিটেতে সে পা দিতই। অনিমেষের কথা শেষ হতেই দেখলাম ওখানে যতজন বসেছিল সবারই চোখের কোণে প্রায় জল চলে এসেছে। এমনও নিষ্ঠুর কোনো মানুষ হতে পারে ভাবলে শরীরের প্রতিটা রোমকূপ যেন দাঁড়িয়ে যায়। এরপর আমি যে কোনো প্রশ্ন জিজ্ঞেসে করব সে শক্তি আমার ছিল না। চায়ের দোকানে খদ্দেরের আনাগোনা লেগেই চলেছে, কিন্তু আমাদের গুটি কয়েক লোকের সে বিষয়ে যেন কোনো খেয়াল নেই। নীরবতার ভাঁজ ভেঙে অনিমেষ বলল, এখানেই শেষ নয় ঠাকুর মশাই। বিজনের হারিয়ে যাওয়ার পর বেশ কিছুদিন গায়ে আর কোনো ঝামেলাঝাটি হয়নি। মাসখানিক পার হয়ে যাওয়ার পর যখন মোটামুটি সবকিছু স্বাভাবিক হয়ে আসছে, তখন আবার শুরু হয়ে যায় জমিদারের আগের শাসন। বাধ্য হয়ে আমরা গ্রামে সবাই মিলে সিদ্ধান্ত নিলাম সরাসরি জমিদারের কাছে গিয়ে নালিশ জানাবো। যদি তিনি এই ব্যবস্থার কোনো গতি না করেন, তবে আমরা তার অঞ্চল ছেড়ে অন্যত্র চলে যাব। কথা মতো সবাই মিলে জমিদারের কাছে গ্রামের সব খবর দিলে তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। তিনি জানালেন এমন কিছু তিনি নায়েবকে করতে বলেননি। নায়েব জমিদারের কাছে এসে বলল আমরা নাকি তার কাছে পয়সার জন্য জোর করে জমি বিক্রি করে দিচ্ছি, এবং সেই নিয়ে নানান ধরনের মিথ্যে কথা নায়েব সাজিয়ে সাজিয়ে বলেই গেল। তখন আমরা সবাই জানতে পারলাম নায়েব আমাদের নামে মিথ্যে কথা বলে জমিদারকে ঠকাচ্ছে, এবং একইভাবে জমিদারের নামে আমাদের ঠকাচ্ছে। আর এইসব সে করছে শুধুমাত্র নিজস্ব মনোবাসনা পূর্ণ করার জন্য। সর্বসম্মুখে সেদিন নায়েবকে তার পদ থেকে বিচ্যুত করা হলো। বিজনের সাথে হওয়া অন্যায়ের জন্যে তিনি আমাদের সবার সামনে খুবই লজ্জিত হলেন। সেই দিনই প্রথমবার আমরা বুঝলাম তাকে যতটা খারাপ আমরা ভেবেছিলাম, আমাদের জমিদার ততটা খারাপ নন। জমিদার মশাই নিজেও অনেক চেষ্টা করেছিলেন বিজনকে খুঁজে বার করার, কিন্তু কোনো জায়গায় তার কোনো চিহ্ন পাননি। ভাগ্যের এমনই নির্মম পরিহাস ঠাকুর মশাই। তার পরের বছর বর্ষাকালে নায়েবের বাড়ি বাস পড়ে ঘর বাড়ি তো পুড়লই, সাথে নায়েবের একমাত্র ছেলেও মারা গেল। সর্বশান্ত হয়ে গেল নায়েব, পথে বসল সে। ঠাকুর মশাই, কষ্টের নিঃশ্বাস কেড়ে নিয়েছে, এ তো হওয়ারই ছিল। জিনিসটা খুব খারাপ কিনা, একবার যার উপরে অভিশাপ পড়ে তাকে আর ছাড়ে না। নায়েবকে দিয়েই সর্বনাশের শুরুটা হয়েছে। তারপর ধীরে ধীরে জমিদার বাড়ির ঐশ্বর্য, প্রতিপত্তি, নাম ডাক সবই যেন হারাতে বসে। ধনভাণ্ডারের ধন থেকে কোষাগারের সবই প্রায় খালি হয়ে যেতে শুরু করে। এভাবে আস্তে আস্তে মা লক্ষ্মী চিরতরে তাদের বাড়ি থেকে বিদায় নেয়।
পড়ে থাকার মধ্যে ওই জমিদারের নামটুকু, অধ্যত্ত তেজ অহংকার আর ক্ষমতা বলতে কিছুই তাদের অবশিষ্ট থাকে না। এভাবে বেশ কয়েকটা বছর কেটে যায়, তা প্রায় 15-20 কি 25 বছর তো হবেই। তখন সবে যৌবনে পা দিয়েছিলাম, আর এখন আমি এই বয়সে। এই হালে পড়ে মাস 7-8 হলো কিভাবে জানো ওদের ভাগ্য আবার সুপ্রসন্ন হতে শুরু করেছে। কিন্তু ভাগ্য সুপ্রসন্ন হলে হবে কি, বংশে এখন বাতি দেওয়ার লোকেরই অভাব হয়ে যাচ্ছে ধীরে ধীরে। কথাগুলো শুনতে শুনতে কখন যে বিকেল পেরিয়ে রাত নেমে গেছে বুঝতেও পারিনি। চায়ের দোকানদার মানিকও যে কখন পাশে এসে বসেছে সেটাও জানি না। এতক্ষণে পরিবেশ কিছুটা স্বাভাবিক হলে আমি অনিমেষকে প্রশ্ন করলুম, আচ্ছা, ওদের বাড়িতে যে এরকম ছোট ছোট ছেলে মেয়েগুলো মারা যাচ্ছে তার কারণটা কি? তুমি কি আদৌ কিছু সন্দেহ করেছো? না ঠাকুর মশাই, সেভাবে তো কোনো কিছু নজরে পড়ে না, সব কিছুই ঠিকঠাক। কেবল নজরে যেটা পড়ে ঠাকুর মশাই, গায়ে খুব চোরের উপদ্রব হয়েছে, বুঝলেন? চোরের উপদ্রব? আগে হ্যাঁ ঠাকুর মশাই, চোরের উপদ্রব। এদিকে জমিদার বাড়ির কপালে মা লক্ষ্মীর মেয়ে প্রসন্ন হলেও ওদিকে গায়ের পয়সাওয়ালা লোকেদের কপাল পুড়ল। কিন্তু চোরটির দেখা আজ অবধি কেউ পায়নি। রাতের বেলা পাহাড়া থেকে শুরু করে সাহেব পুলিশ অবধি খোঁজ করে গেছেন, কিন্তু চোরটিকে ধরতে পারেনি আজ অবধি। কি একটা সমস্যা বলুন তো দেখি ঠাকুর মশাই। তো তোমাদের বাড়িতেও কি চুরি হয়েছে নাকি? কি যে বলেন ঠাকুর মশাই, আমরা ছাপোষা মানুষ, দিন আনি দিন খাই। এদের কথাগুলো শুনে আমার কেমন যেন একটা খটকা লাগলো। এতদিন ধরে বড় বড় বাড়িতে চুরি হচ্ছে, কিন্তু এখনো অবধি কোনো চোর পাওয়া যায়নি। এমনই পাকা চোর যে কেউ তার টিকিটি অবধিও খুঁজে পাচ্ছে না, এমনও কি হতে পারে? কথা বলতে বলতে এদিকে যে রাত গড়িয়ে গেছে অনেকটা, সে বিষয়ে বেমালুম আমরা কেউ খেয়াল করিনি। আমি ওদের বললুম আমি জমিদার বাড়িতে একবার যেতে চাই, বিস্তারিত জানবার জন্যে। আমি অতীত জীবনে কি ছিলাম সে বিষয়ে কিছু বললুম না, পাছে ওরা কি ভাবে। সুখেন আমায় আশ্বস্ত করল, কাল আমায় জমিদার বাড়িতে নিয়ে যাবে এই কথা বলল সে। বাড়ি ফিরে এসে চারিকে আরো 2 দিন থাকবো বলতেই সে খুশিতেই আটখানা। খাওয়া দাওয়া সেরে ঘরে গিয়ে সারা রাত এই বিষয় নিয়েই ভাবলাম, কিন্তু তেমন কিছুই পেলাম না খুঁজে। পরদিন একটু সকাল সকাল বেরিয়ে চায়ের দোকানের পর থেকে পথের হদিশ খুঁজে পা চালালাম সুখেনের বাড়ির উদ্দেশ্যে। বেশ কিছুটা পথ অতিক্রম করার পর দেখলাম সুখেন ধানের জমির আল পরিষ্কার করছে। আমি কিছু বলতে যাব তার আগেই ও আমার দিকে এগিয়ে এসে বললে, ঠাকুর মশাই, আপনি একটু দাঁড়ান, আমি হাত পাটা ধুয়ে আসি। কিছু দূর যেতে যেতে ও ডাক ছাড়লো, অনিমেষ দা, ও অনিমেষ দা, ঠাকুর মশাই এসে গেছে, তাড়াতাড়ি এসো অনিমেষ দা। অনিমেষ আসলে আমরা 3 জন গ্রামের মেঠো পথের আঁকা বাঁকা আল ধরে এগুলাম জমিদার বাড়ির দিকে। এই বয়সে সত্যি আমার বিশেষ কোনো শক্তি নেই যদিও, তবু খারাপ প্রভাব বা কোনো অপশক্তির অস্তিত্ব অনুভব করতে পারি। জমিদার বাড়ি ঢোকার বেশ কিছুটা আগে থেকেই মনের মধ্যে কেমন যেন একটা অস্বস্তি পাকাতে লাগলো। আমি যে আগে থেকে তন্ত্রমন্ত্র জগতের সঙ্গে কখনো যুক্ত ছিলাম সে বিষয়ে ওদের কিছু বলিনি বা বুঝতেও দেইনি। নেহাত জ্যোতিষ ঠাকুর হিসেবে মানে, তাই সহজ সরল মনে প্রশ্ন ছোঁড়ায় আমাকে ওখানে নিয়ে যাচ্ছে। জমিদারের বাড়িতে ঢুকবো তার আগে সুখেন বললে, একটু দাঁড়াও তো অনিমেষ দা, দেখো দেখো, এই যে সেই নতুন সাধুটা না, ওই যে তাল গাছের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। আরে হ্যাঁ, তাই তো, উনিই তো তিনি। যাবে নাকি একবার ওনার সাথে দেখা করতে? হ্যাঁ গো, আজকে একটু ওনার সঙ্গে দেখা করেই যাব। তাড়াতাড়ি চলো ঠাকুরমশাই, আপনাকে পৌঁছে দিয়ে আমরা ফিরবো। শুনেছি ওনারা অনেক কিছু জানেন, বোঝেন। দেখি আমাদের ভাগ্য ফেরাতে উনি কিছু করতে পারেন কিনা। আর হ্যাঁ ঠাকুরমশাই, আপনি কিন্তু এখানেই থাকবেন, আমরা এসে আপনাকে নিয়ে যাবো ক্ষণ। অনিমেষ দা, তাড়াতাড়ি পা চালাও। তারা 2 জন আমায় জমিদার বাড়িতে পৌঁছে দিয়ে বড় কর্তার সাথে পরিচয় পর্ব করিয়ে চলে আসলো।
আমিও তাদের বিশেষ বাধা দিলাম না। বাড়িতে যে সত্যি মহামারী লেগেছে তা বাড়ির প্রতিটি কোণা এবং দেওয়ালে প্রকাশ পায়। অপরিচিত কারোর সাথে বিশেষ ভাব জমাতে সময় লাগে, তার উপর এমন শোকের বাড়ি, সেখানে হঠাৎ করে কারোর মুখ থেকে কথা সরবে না সেটাই স্বাভাবিক। অগত্যা আমি চেঁচে প্রসঙ্গ বিস্তারের দিকে এগোলাম। নমস্কার জমিদার মশাই, আমি তারানাথ চক্রবর্তী, কলকাতা থেকে এসেছি। নমস্কার, আমি শিবনারায়ণ চ্যাটার্জি। বলুন, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? যদিও এই মুহূর্তে আমার সেই মানসিক শক্তি ও সামর্থ্য নেই, তবুও চেষ্টা করব। আরে না না, চিন্তিত হবেন না, আমি এখানে কোনো সাহায্য চাইতে আসিনি। কেন এসেছি বা বৃত্তান্ত এটা ক্রমশই বলছি। তাহলে আপনার এখানে আসার কারণ? জমিদার মশাই, যদি কিছু মনে না করেন তবে কিছু জিনিস জানার জন্য আমি এখানে এসেছি। হয়তো সমাধানও করে দিতে পারি যদি বিষয়টি সম্পর্কে আমার অভিজ্ঞতা থাকে। আপনাদের যদি খুব অসুবিধা না থাকে তাহলে আমায় বলতে পারেন। ঠিক আছে, বলুন কি জানতে চান। বাড়তি প্রসঙ্গ না টেনে সরাসরি কথাই বলি। জমিদার মশাই, আমি এখানকার বাসিন্দা নই, তাই বিশেষ কাজে এখানে এসেছিলাম। সেখানে কথায় কথায় আপনাদের বাড়ির ঘটনাটা জানতে পারলাম। ছোট করে বলি, আমার বেশ কিছু পূর্ব অভিজ্ঞতা আছে এমন অলৌকিক বা অস্বাভাবিক বিষয়ের। তাই আপনাদের বাড়ির এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি শোনার পর আর নিজেকে আটকাতে পারলুম না। বিষয়টি শুনে মনে হলো আপনাদের এই বাড়ির এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি স্বাভাবিক নয়। আপনি কতটা বিশ্বাস করেন কিনা কিবা নাও বিশ্বাস করতে পারেন জানি না, তবে কোনো একটা অতি শক্তিশালী অশুভ শক্তির ছায়া কিন্তু আপনাদের বাড়িতে পড়ে আছে। তার সক্রিয় অস্তিত্ব আমি অনুভব করেছি। আপনি কে আমি জানি না, কি উদ্দেশ্য সাধনে এখানে এসেছেন সেটাও আমার অজানা। তবে উপযাজক হয়ে যেহেতু বিষয়টি তদারকি করতে চাইছেন, তখন সত্যি আপনাকে বিশ্বাস করতে মন চাইছে। আপনি নিঃসংকোচে বিষয়টি আমাকে জানাতে পারেন। ঈশ্বর করুন আমার যেন এই বিষয়ের অভিজ্ঞতা থাকে, এবং যদি জানা থাকে আমি অবশ্যই তার সমাধান আপনাকে দেবই। সমস্তটাই আমার কর্মের ফল ঠাকুরমশাই। যৌবনে মূলধন আর ক্ষমতার বড়াইয়ে আমি মানুষের সাথে এত অন্যায় করেছি যে ঈশ্বর তার শাস্তি আমায় এই বয়সে এসে দিচ্ছেন। কিন্তু ঠাকুরমশাই, ছোট ছোট বাচ্চাগুলো কি দোষ করেছে বলুন তো? এই বৃদ্ধ বয়সে ঈশ্বর আমায় না দেখে কেন ওদের তুলে নিচ্ছেন? শান্ত হন জমিদার মশাই, শান্ত হন। আচ্ছা, ঠিক কবে থেকে এই ঘটনা শুরু বা কেন হচ্ছে কিছু আঁচ করতে পারছেন? না ঠাকুরমশাই, তেমন কিছু আঁচ করিনি। শেষ হতে হতে সবকিছু শেষ হয়ে গিয়েছিল। টাকা পয়সা ক্ষমতার চিহ্ন পর্যন্ত ছিল না। কিন্তু জানি না মা লক্ষ্মীর কোন কৃপায় আবার ধীরে ধীরে আগের মতন অবস্থায় ফিরছিলাম। বাড়িতে ঢুকে এই পরিবেশ দেখে বুঝতেই পারছেন বিত্ত বৈভবের আমাদের অভাব নেই। কিন্তু ঠাকুরমশাই, জানি না কোন অভিশাপের ফলে আমাদের বংশের উত্তরসূরিরা আমাদের ছেড়ে চলে যাচ্ছে। কোনো মতেই তাদের রোগের কোনো কারণ ধরতে পারছি না, আর না পারছি তার সঠিক চিকিৎসা করে বাঁচানোর সময়। এমন কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেছে মনে পড়ে আপনাদের সেরকম কিছু? না ঠাকুরমশাই, ঠাকুর দেবতার প্রতি বিশেষ ভক্তি তেমন কোনোদিনই ছিল তা নয়, আবার একেবারেই যে ছিলও না তাও নয়। তবে গিন্নির অনুরোধে বেশ কিছু সাধুসঙ্গ নিয়ে এসেছি বাড়িতে, কিন্তু শেষ পর্যন্ত তারা সমস্যার কোনো সূত্রই খুঁজে পায়নি। ছোট বৌমা তো শোকে শোকে পাগলই হয়ে গেছে। কি বলছেন? হ্যাঁ ঠাকুরমশাই,
কিডনির কোল শূন্য হওয়ার পর তিনি স্নান খাওয়া থেকে বিরত হয়ে শয্যা নিয়েছেন। দেখতে দেখতে আসবে, সে আসবে, আমি তোমাদের বলছি না, সে আসবে। আমি দেখেছি তাকে, আমি দেখেছি। সে প্রদীপ জ্বালিয়ে রাখবে, আসবে, দেখো আসবে। ওই তো, ওই যে ছোট বৌমা, সারাদিন খালি ওই একই কথা। ছোট ভাইয়ের শেষ সন্তানটা মারা যাওয়ার আগের দিন থেকেই ছোট বৌমা এমন বিলাপ বকতে শুরু করেছে। ডাক্তার বুদ্ধি দেখিয়েছি, কিন্তু তারা বিশেষ কোনো সন্তুষ্টিমূলক কথা বলতে পারেনি। ওই তো, ওই তো সে চলে এসেছে। তুমি চলে এসেছো, আমি জানতাম তুমি আসবে। তোমাকে পাঠিয়েছে তাই না প্রদীপ জেলে রাখতে? কি গো, প্রদীপ জেলে রাখতে তোমায় পাঠিয়েছে তাই তো? শোকে মানুষটা পাগল হয়ে গেছে। সারাদিন কি যেন বিলাপ করতে থাকে। আমার সংসারটা বিত্ত বৈভাবে ভরে উঠেছে ঠাকুর মশাই, কিন্তু সংসারে কোনো শান্তি নেই। শেষ হয়ে গেছে আমার সংসার ঠাকুর মশাই, শেষ হয়ে গেছে আমার সংসার। সন্তান হারা এমন উন্মাদ জননীকে দেখে আমি যেন নিজেকে সামলে রাখতে পারছিলাম না। ছোট বউয়ের বয়স খুব বেশি নয়। এই বয়সে এসে এমন অবস্থা দেখে সত্যিই মনে মায়া জন্মায়। দুজন সহচরী এসে ছোট বৌমাকে নিয়ে অন্দরের দিকে চলে গেল। আমি কিছুক্ষণ চুপ করে থাকার পরে বললাম, জমিদার মশাই যদি কিছু না মনে করেন তবে পরিবারের বাকি সদস্যদের সাথে একটু কথা বলতে চাই। চোখ মুছে নিয়ে নিজেকে একটু আশ্বস্ত করে বললেন, হ্যাঁ, অবশ্যই বলবেন, অবশ্যই বলবেন, আমি ব্যবস্থা করছি। এই দেখেছেন, সেই সময় থেকে আমি আপনার সাথে কথাই বলে যাচ্ছি। এই কে আছিস? ঠাকুর মশাইয়ের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা কর। বাড়িতে তৎক্ষণাৎ সবাই উপস্থিত না থাকায় আমি এ বিষয়ে বিস্তর খুঁটিনাটি জানলাম, কিন্তু বিশেষ কোনো সূত্র আমি বের করতে পারিনি। পরে বাড়িতে জমিদারের বাকি দুই ভাই ফিরে আসার পর আমার সংক্ষিপ্ত পরিচিতির পর বাড়ির মেজকর্তার সাথে কথা বললুম। হ্যাঁ ঠাকুর মশাই, বলুন, কি জানতে চান? আপনাদের কি মনে পড়ে এমন কিছু, যে কেউ অভিশাপ দিয়েছিল বা কোনো দেবতা বা অপদেবতার কাছে কোনো মানত করা ছিল? আমার অভিজ্ঞতা যা বলে, বংশ পরম্পরায় এমন কোনো ঘটনার সঙ্গে কেউ যুক্ত থেকে থাকলে এরকম দুর্ঘটনার শিকার হতে হয়। না ঠাকুর মশাই, বড় দাদার উপর জমিদারের দায়িত্ব থাকায় উনি একটু নিষ্ঠুর আচরণ করেছেন ঠিকই, কিন্তু এমন কিছু কারোর থেকে শোনেননি। তবে হ্যাঁ, তবে কি? অনেক বছর আগের কথা, এক শয়তান নায়েবের জন্য আমাদের এক প্রজা বিনা দোষে তার সব কিছু হারায়। শোকে দুঃখে উন্মাদ প্রায় ছেলেটি দাদাকে আর ওই নায়েবকে লক্ষ্য করে বলেছিল, ওর মতন আমরাও সব কিছু হারাবো। নিয়তি সেই নায়েবের থেকে সব কেড়ে নিয়েছে। এখন হয়তো আমাদের পালা। কি নাম ছিল সেই ছেলের? নামটা বোধ হয়, হ্যাঁ, বিজন। ব্রাহ্মণের সন্তান। বাউনের অভিশাপ লেগেছে ঠাকুর মশাই, তাই ভগবান আমাদের সবকিছু দিয়েও সবকিছু কেড়ে নিয়েছে। আমি যে ইতিমধ্যে বিজনের ব্যাপারে সব কিছুই জেনে গেছি, সেগুলো অপ্রকাশিত রাখলাম। এমতো অবস্থায় এগুলো নিয়ে আলোচনা যথার্থ নয়। তবে ছোট কর্তার সঙ্গে কোনো কথা হয়নি তখনও, কারণ সবে একটা দিন পেরুল তিনি তার শেষ উত্তরসূরিকে হারিয়েছেন। এমন অবস্থায় তাকে প্রশ্নবাণে আষ্টে পৃষ্ঠে পেঁচিয়ে ধরতে আমারও মন সায় দিচ্ছিল না। কিন্তু আমি বেশ ভালো করেই বুঝতে পারছি যে ওই গৃহের মধ্যেই এমন কিছু আছে যা আগত দিনগুলিতে আরো সর্বনাশ ডেকে আনবে। কিন্তু কি সেই অপশক্তি? এ কি আদৌ কোনো অপশক্তি নাকি কোনো অপদেবতা? যেমন শুনেছিলাম তেমন জমিদার শিবনারায়ণের সেই তেজ অহংকার আর কিছুই নেই, বরং উনি মনে প্রাণে চাইছেন আমি যেন সত্যিই এর থেকে পরিত্রাণের একটা উপায় তাদেরকে বার করে দিই।
এখন আমিও পসারের লোভে নিজের এমন অবস্থা করেছি যে মধুসুন্দরী দেবী বলো আর মাতু পাগলি বলো, কেউ আমার ডাকে এখন সেভাবে আর সাড়া দেবে না। যারা টুকটাক তন্ত্রমন্ত্র জগতের সঙ্গে জড়িত তারা সবসময় সাথে কিছু বিশেষ পুঁথি পুস্তক এবং উপকরণ রাখে। আমার কাছে সবসময় তা থাকে এবং থাকত, কিন্তু জমিদার বাড়িতে আমি কেবলমাত্র বিষয়টি জানতে গিয়েছিলাম, তাই সেভাবে কিছু নিয়ে যাইনি। সবার সাথে টুকটাক কথাবার্তা বলে সেদিনের মতো চলে আসলাম। ও বাড়িতে কেবল মেজকর্তা একটু সুস্থ স্বাভাবিক আছে, তাও ওনার মধ্যে যে সন্তান হারানোর ভয় তীব্রভাবে চেপে বসেনি তাও বলবো না। এমন একটা বিষণ্ণ অবস্থায় অত বড় পরিবারের লক্ষ্মী ভার তার উপরে। তবে পুরো বাড়িটি ঘুরে দেখার সময় যেখানে আমার চোখ বারবার আটকে গেল তা হলো বাড়ির দক্ষিণ পশ্চিম কোণায় তালাবন্ধ ঘরটি। আমি জমিদার মশাইয়ের কাছে জিজ্ঞেস করতে তিনি বললেন, ওটা ছোট কর্তার হিসেবের ঘর। পরিবারের ওপর এই মহামারী নেমে আসার পর থেকেই সবার ব্যক্তিগত হিসেবের ঘরগুলো বন্ধই আছে। কেবলমাত্র বৈঠকখানাতেই যা আলোচনা হয়। জানি না বারবার করে কেন মনে হলো যা হওয়ার ওই ঘরেতেই হচ্ছে, নয়তো কেন বারবার ওই একটা জায়গাতেই এসে আমি আটকে যাচ্ছি। প্রথম দিন গিয়েই হিসেবের ঘরে ঢোকাটা বা দেখাটা ঠিক হবে না জেনে সেদিনের মতো বিরতি নিয়ে আমি আমার বাড়িতে চলে এলাম। ফিরতে ফিরতে মোটামুটি সেদিন রাতই হলো। সুখেন যদিও দুবার গিয়েছিল আমাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য, কিন্তু ফেরার পথে এমন চিন্তার মধ্যে তা বেমালুম ভুলে গিয়েছিলুম। যাই হোক, বাড়িতে এসে আমার ছোট থলেতে থাকা পুঁথিগুলো বের করে একটু খোঁজ খবর শুরু করলাম, যে দেখি সেখানে এমন কিছুর উল্লেখ পাই কি না। কিন্তু না, সেখানে তেমন কিছু পেলাম না। কিন্তু বারবার মনে হতে লাগলো আমি এমন সমস্যার সম্মুখীন হয়তো এর আগে কোনো দিনও হইনি। তবে এই ব্যাপারে কিঞ্চিত অল্প বিস্তর আমিও কিছু শুনেছি কোথাও। বয়স হয়ে যাওয়ায় স্মৃতিশক্তিও লোপ পায়, তাই অনেক চেষ্টার পরও সেভাবে কোনো কিছু মনে করতে পারলুমই না। উপায় কিছুই পাচ্ছি না, কিন্তু এমন অবস্থা থেকে হাত গুটিয়ে নিজেকে বের করতেও যেন বিবেকে বাজছে। পরদিন আবার ছুটলাম সেখানে। অস্বস্তির বেড়া জাল ভেদ করে আমি জমিদার মশাইকে বললুম, জমিদার মশাই, যদি কিছু না মনে করেন তবে এই ঘরটি আমি একবার একটু দেখতে চাই। জানি না কেন মনে হচ্ছে সমস্যার উৎপত্তি হয়তো এই ঘর থেকেই। ওনাদের এমন অবস্থায় আপত্তি বা বিপত্তি করবার তেমন কিছুই নেই। জমিদারের হুকুমে একজন এসে ঘরটি খুলে দিল। আমার ঘরের মধ্যে ঢুকে ওপর নিচে উত্তর দক্ষিণে সবকিছু ভালোভাবে পর্যবেক্ষণ করতে সময় লাগলো না, কিন্তু তেমন কিছুই চোখে পড়ে না। বেরিয়ে যাব এমন সময় হঠাৎ দরজার পাশে থাকা একটা টেবিলের উপরে চোখ পড়ল। কোনো কিছু একটা গোপন করার জন্য এরকম ভাবে রাখা। আমি পর্দা সরিয়ে দেখতে যাব, ঠিক তখনই ওগো, কে কোথায় আছো? আমার মেজমণি চোখ খুলছে না। হঠাৎ এমন করুণ আর্তনাদ শুনে আমরা সবাই কণ্ঠস্বর অনুসরণ করে দৌড় দিলাম। গিয়ে দেখি মেজ গিন্নিমা তার কোলে ছোট একটি মেয়েকে জড়িয়ে ধরে কাঁদছে। মেজ কর্তা জিজ্ঞেস করতেই উনি বললেন, ওগো, তুমি একটু দেখো না গো। আমি ঠাকুর দালানে যেতে গিয়ে দেখি মেজমণি উঠোনের মাঝখানে পড়ে আছে। ওকে কতবার ডাকছি, ও চোখ খুলছে না, সাড়া দিচ্ছে না। ও সোনামা, সোনামা, চোখ খোল না মা। দেখ দেখ, মা ডাকছে তোকে। চোখ খোল না মা, চোখ খোল। হঠাৎ করে আচমকা এমন কথা শুনে সবার চোখ পড়ল ছোট গিন্নিমার ওপর। ওখানে দাঁড়িয়ে থাকা ব্যক্তিদের মধ্যে কেউ খেয়াল করলো কিনা জানি না, কিন্তু আমার চোখ পড়ল মেয়েটার পায়ের দিকে। দেখি ধীরে ধীরে পায়ের আঙুলগুলো নীল বর্ণ হয়ে যাচ্ছে। বিষয়টি পুরোপুরি নিশ্চিত হওয়ার জন্য আমি একটু ঝুঁকে গিয়ে দেখি সেখানে পরিষ্কারভাবে দুটি ক্ষতের দাগ। বুঝতে বাকি রইল না কোনো এক বিষধর সাপে দংশন করেছে।
তখনই আমি বুঝে গেছি বাড়ির আরো একটি প্রাণ অকালে চলে গেল। কেবল সান্ত্বনা দিতে আমি জমিদার মশাইকে বললুম, জমিদার মশাই, দ্রুত ওঝাকে খবর দিন। মনে হচ্ছে যেন কোনো বিষধর সাপে দংশন করেছে। মুখে কেউ কিছু না বললেও মনে মনে ধরে নিয়েছে কি সংবাদ আসতে পারে। হলোও তাই। ওঝা এসে সবার না বলা কথাটি বলে দিল। দুর্বল শরীর ও চিন্তা বিক্ষিপ্ত মন নিয়ে ঘাট শেষ করে সবাই বাড়িতে ফিরে এলাম। এই বাড়ির ওপর মা লক্ষ্মীর ছায়া থাকা সত্ত্বেও কেমন যেন একটা লক্ষ্মী ছাড়া ভাব, তাই না? যে যার যার মতো যেখানে সেখানে বসে পড়ছে, শুয়ে পড়ছে, কারোর দিকে কারোর কোনো নজর নেই। এমন একটা শোকাগ্রস্ত অবস্থাতে বাড়িতে ডাকাত পড়লেও কারো বিন্দুমাত্র কিছু আসে যাবে না। পারলে ডাকাতদেরই সবকিছু দিয়ে দেয়। এমন পরিস্থিতিতে কোনো মতেই আর বাড়িতে যেতে পারলাম না, ওখানেই থেকে গেলাম। বাড়িতে কে আসলো আর কে গেল তাই নিয়ে যেন কারোর কোনো চিন্তাই নেই। এভাবে আরো 2-3 দিন গেল। আমার অবস্থা ওই বাড়িতে এক প্রকার অন্ধের দৃষ্টির মতো। যাই হোক, আমি জমিদার মশাইয়ের অনুমতি নিয়ে সেই ঘরে আবার গেলাম। শেষবার যে কাজটি করতে বাধা পেয়েছিল তা সম্পন্ন করলাম এবার, কিন্তু যা আশা করেছিলাম তা পুরোপুরি ব্যর্থ হলো। কাপড় সরিয়ে দেখি সেখানে একটা পুতুল ঢাকা দেওয়া, কিন্তু অবাক হলাম পুতুলটাকে দেখে। ঠিক যেন একটা ছোট্ট বাচ্চা শিশু। চোখ নাক মুখ দেখলে মনে হয় অবিকল জীবন্ত। কাজে ব্যর্থ হয়ে নিরাশ হয়ে ঘর থেকে বেরিয়ে যাচ্ছি, তখন হঠাৎ মাথায় এলো, এরকম একটা পুতুল ওভাবে সবার দৃষ্টি অগোচরে রাখা কেন? কোনো বিশেষত্ব আছে কি? তাই বা কেন হবে? আমি বরং মনে হচ্ছে একটু বেশি ভাবছি এবার। ঘর থেকে বেরিয়ে আসলাম ঠিকই, কিন্তু মনের মধ্যে খচখচানিটা যেন কোনো মতেই বের করতে পারলাম না। ঘুরে ফিরে বারবার মনে হচ্ছে ওই ঘরের মধ্যে লুকিয়ে আছে সেই সূত্র, কিন্তু কি বা থাকতে পারে? এমন কোনো জায়গা নেই যেখানে আমি খুঁজতে বাকি রেখেছি। তাও কেবল মনের সন্দেহ দূর করার জন্যে আমি ঘরটার তালা বন্ধ করে কিছু মন্ত্র পড়ে এবং রুদ্রাক্ষের মালা দিয়ে বেঁধে রাখলাম দরজাটা। সবাইকে বললাম এই ঘরে কেউ যেন আপাতত কোনো কাজে না আসে। আমার এবং আমার ঠাকুরদার দেওয়া সব গুরুত্বপূর্ণ পুঁথিগুলো আবার আওড়াতে শুরু করলাম। শুধুমাত্র একটা সূত্র পেলেই আমি সমস্যার উৎস অবধি পৌঁছতে পারবো, এটা আমার বিশ্বাস। কিন্তু সমস্ত পুঁথিগুলো তন্ন তন্ন করে খোঁজার পরেও কোথাও এমন কোনো সূত্র পেলাম না যেখানে এমন কোনো সমস্যার কথা উল্লেখ করা আছে। ঘৃণা লজ্জায় আমি নিজেকে তিরস্কার করলাম। কোনো তন্ত্রমন্ত্র জগৎ সম্পর্কে পুরো আমি জানিনি। জানলে হয়তো এই মানুষগুলোকে সাহায্য করতে এসেও এইভাবে মুখ নিচু করে যাওয়ার কথা ভাবতে হতো না। তাই সিদ্ধান্ত নিলুম যতটুকু বিদ্যে জানি তার সবটুকু প্রয়োগ করব। কিছু না কিছু ফল তো মিলবেই। যেমন কথা তেমন কাজ। বাড়ির ওই বাচ্চা ছেলে মেয়ে দুটোর গাত্র বন্ধন করে দিলাম প্রথমেই। যত রকমের শাস্ত্র এই অবধি পড়েছি তাতে গৃহের এমন অশুভ ছায়ার প্রভাব পড়লে কি কি করতে হয় তার সমস্ত কিছুই করলাম। কিছু বিশেষ কাজের জন্য সেদিন রাতের বেলা বাড়ি থেকে যখন বেরোলাম, দেখি দূরে একজন লোক ওই জমিদার বাড়ির দিকে তাকিয়ে একটা পৈশাচিক হাসি দিচ্ছে। দেখে মনে হলো সাধু বা তান্ত্রিক গোছের কেউ হবে। মনে মনে ভাবলুম এই ধরনের লোকগুলোর তো সেই শক্তি থাকে যাতে তারা অনেক লৌকিক বা অলৌকিক কিছু বুঝতে পারে। উনি হয়তো বাড়ির এমন অবস্থা দেখে হাসছেন, কিন্তু হাসিটা কেমন যেন একটা বিক্ষিপ্ত লাগলো। কিছুটা তৃপ্তি আবার অনেকটাই ঘৃণা মিশে আছে সেই হাসিতে। আমি বিষয়টি নিয়ে অতটা মাথা ঘামালাম না, কারণ
অনেক বেশি চিন্তার এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব তখন আমার ঘাড়ে রয়েছে। পুজো পাঠ থেকে শুরু করে সস্তায়ন, বাস্তু পুজো এবং গৃহদেবতার সন্তুষ্টির জন্য কোনো কিছুই বাদ রাখিনি। আর এই সব কাজ করতে করতে প্রায় বেশ কিছুদিন কেটে গেল। ঠাকুরের অশেষ কৃপায় কোনো অমঙ্গল বা অশুভ কোনো কিছুর প্রভাব তার মধ্যে ঘটেনি। সবাই একটু স্বস্তি পেল। আমার মনের মধ্যেও একটু শান্তি লাগলো যে এই বাড়ির ওপরে আসা যে জমের প্রভাব থেকে আমি তাদের হয়তো কিছুটা হলেও মুক্ত করতে পেরেছি। এতদিন পর তারা যে একটু স্বস্তি পেয়েছে, এটা ভেবেই খুব ভালো লাগছে। কিন্তু আমার এতদিনের সমস্ত পরিশ্রম যেন সবই ভস্মে ঘি ঢালার সমান হয়ে গেল। এতদিন ধরে চলা পুজো পাঠের মধ্যে কোনো অশুভ কিছু ঘটেনি ঠিকই। ভেবেছিলাম আমি হয়তো সফলও হতে পেরেছি, কিন্তু তার সব আশা নিরাশায় পরিণত হলো। পরদিন সবার কাছের থেকে বিদায় নিয়ে চলে আসবো ভাবছি, তখন জমিদার মশাই এসে বললেন আরো কয়েকটা দিন সেখানে থেকে যেতে। আমি তাকে বললুম বেশি দিন হয়তো আর হবে না, তবে চেষ্টা করব আরো একটা কি দুটো দিন বড় জোর থেকে যাওয়ার। এই নিয়ে টুকটাক অল্প বিস্তর আলোচনা হচ্ছে, তার মধ্যেই ছোট কর্তা এসে বললে, ঠাকুরমশাই তাড়াতাড়ি আসুন, আমাদের মেয়েটার হঠাৎ করে নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। বুঝে উঠতে পারছি না হঠাৎ কি হলো। এই কে আছিস, তাড়াতাড়ি বৈদ্য মশাইকে খবর দে। একেবারে হন্তদন্ত হয়ে ছুটলাম সেদিকে। গিয়ে দেখি মেজ কর্তার মেয়ে অচৈতন্য হয়ে আছে। তার কেবল মুখ দিয়ে অনর্গল রক্ত বেরিয়ে যাচ্ছে। কোনো মতেই কোনো চেষ্টাতেই তো বন্ধ করা সম্ভব হচ্ছে না। গিন্নিমা অথর্বের মতো মেয়ের শরীর আঁকড়ে ধরে বসে আছেন। এতক্ষণ যে সফলতার আশায় চেহারায় প্রস্ফুটিত হাসি ছিল, তা যেন নিমেষেই মিলিয়ে গেল। প্রাথমিক চিকিৎসা যতদূর আমি জানি সব চেষ্টাই করলুম। তারই মধ্যে বৈদ্য মশাই চলে আসলেন। ঠাকুরের কৃপায় রক্ত পড়া বন্ধ হলো ঠিকই, অজানা মৃত্যু ভয় যেন সবার মধ্যে আবার দৃঢ়ভাবে চেপে বসল। বাড়ির প্রত্যেকটা মানুষ আমার দিকে কেমন যেন করুণভাবে তাকিয়ে রয়েছে। তাদের সপ্রশ্ন দৃষ্টি আমায় প্রশ্নবাণে বিদ্ধ করতে থাকল। তারা যেন বলছে, তারানাথ তুই হেরে গেলি, তুই হেরে গেলি তারানাথ, তুই পারলি না এই ছোট্ট মেয়েটাকে বাঁচাতে। পুজো যজ্ঞ সস্তায়ন সমস্ত কিছু করার পরেও শেষ পর্যন্ত কোনো কিছুতেই কোনো কাজ হলো না। আমি বলতে গেলে পুরোপুরি হার স্বীকার করে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েই নিয়েছি। তখন এমন সময় হঠাৎ করে বাড়ির ছোট কর্তা এসে আমার সম্মুখে হাউমাউ করে কান্নায় ভেঙে পড়লেন। তাকে ধরে পাশে বসিয়ে জিজ্ঞেস করলাম কি হয়েছে। বেশ কিছুক্ষণ চুপচাপ থাকার পর নীরবতা ভেঙে সে বলল, আজ আমার জন্যই বোধহয় এই বাড়ির এই অবস্থা। আমার ভুলের কারণেই আজ আমরা সব হারিয়েছি। হঠাৎ এমন মনে হওয়ার কারণ? জানি না ঠাকুরমশাই, জানি না। আমার মনে হয় যা করার উনিই করছেন। উনিটাকে? না মানে দুঃখে শোকে আমি পাগল হয়ে গেছি। ওনার জন্য কিভাবে হয়? না না, ওনার জন্য নয়, বরং ওনার জন্যই তো এই বিষয় আশয় সহায় সম্মতি আমরা সব পেয়েছি। আপনার কথা ঠিক আমি বুঝতে পারছি না। আপনি নিঃসংকোচে বলুন তো কি হয়েছে। আজ থেকে অনেক দিন আগের কথা ঠাকুরমশাই। আমাদের তখন জমিদারি নামটুকু বাদে আর বিশেষ কিছু ছিল না। ছোটবেলা থেকে এতই মাৎসর্যের সঙ্গে বড় হয়েছি যে এই বয়সে এসে যে সেগুলো নেই তো কোনোভাবেই মেনে নিতে পারিনি। তাই বলতে পারেন অন্য হয়ে ঘুরেছি। বাদ দিইনি জীবনে এমন কোনো কাজ করতে বা এমন কারোর কাছে যেতে যে বলতে পারে কিভাবে আমরা আগের পর্যায়ে আবার ফিরে আসতে পারি। কিন্তু না, যখন সমস্ত বুদ্ধি সমস্ত উপায় অবলম্বন করার পরেও কিছু মিলল না, তখন বিশ্বাস হয় তন্ত্র মন্ত্রের প্রতি। শুনেছিলাম এগুলোর মাধ্যমেও অনেক কিছু করা যায়। এই রকম ভাবতে ভাবতে
একদিন স্থির করলাম শ্মশানে যাব। ভাগ্যে থাকলে সেখানে কোনো তান্ত্রিক বা সাধুর দর্শনও পেতে পারি। আর হলো তাই। ভয় যে লাগছিল না তা নয়। তারপর এক প্রকার মনের জোর নিয়ে তার দিকে এগিয়ে গেলাম। তাকে প্রণাম জানাতেই আমায় অবাক করেই তিনি চোখ বন্ধ অবস্থায় বললেন, তোর মনস্কামনা পূর্ণ হবে। আমি অবাক হয়ে তার সামনে বসে পড়লাম। বললাম, আপনি জানেন আমি কোন সমস্যা নিয়ে এসেছি? আপনি আপনি জানেন? তোর সব সমস্যার সমাধান আছে আমার কাছে, তবে তা অতি গোপনীয়। যদি মানতে পারিস তবেই বলবো, নচেত নয়। আপনি যেমন বলবেন আমি সেভাবেই পালন করব। গুণাকারেও কিছু স্বীকার করব না। অপেক্ষা কর এখানে, আমি আসছি। কোথায় গেলেন উনি? গেলেন তো গেলেন, আর এই মুখে আসার কোনো নামগন্ধ নেই। সবুরে মেয়া ফলে জানিস না? অতই যদি অবিশ্বাস আর তাড়াহুড়ো থাকে তাহলে এই মুহূর্তে এই জায়গা থেকে চলে যা, মূর্খ অর্বাচীন। ক্ষমা করুন সাধু বাবা, আসলে অনেকক্ষণ ধরে অপেক্ষা। দূর হ আমার চোখের সামনে থেকে। আমায় ফিরিয়ে দেবেন না, দয়া করে ফিরিয়ে দেবেন না আমায়। আপনি শেষ ভরসা আমার। ক্ষমা করুন প্রভু, ক্ষমা করুন, দয়া করুন আমায়। ওঠ 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 বলছি। ওই জামরুল গাছের তলায় তোর সমাধান আছে। এক ছুটে সেখানে যাবি, জিনিসটা নিবি, তারপর যা যা বলছি সেই মতো কাজটা করবি। সাবধান, কেউ যেন এই সব বিন্দু বিসর্গ না জানে, তাহলে সর্বনাশ নিশ্চিত। আসছে, প্রণাম নেবেন সাধু বাবা। কি দিয়েছিল সেই সাধু বাবা আপনাকে? একটা পুতুল। পুতুল? হ্যাঁ ঠাকুর মশাই, একটা মাটির পুতুল। উনি বলেছিলেন আমি এ কথা যেন কখনো কারোর সামনে স্বীকার না করি, তাহলে নাকি অনর্থ হয়ে যাবে। অবশ্য এখন আর অনর্থ হওয়ার বাকি আছে। এত টাকা পয়সা, বিত্ত, বৈভব, কিন্তু দেখুন এসবের কোনো উত্তর শুনি নাই। তাই আজ আপনার সামনে সব বলেই দিলাম। কোথায় সেই পুতুল? আমার হিসেবের ঘরে দরজার পাশে টেবিলের ওপর রাখা ছিল। একটা মাটির পুতুল, তাই না? অবিকল জীবন্ত শিশুর মতো দেখতে। হ্যাঁ ঠাকুর মশাই, কিন্তু অযথা একটা পুতুলকে দোষ দিয়ে কি করব বলুন? ওই পুতুল আনার পর থেকেই আমাদের বাড়িতে মা লক্ষ্মীর কৃপার আর অভাব হয়নি। ওই সাধুকে যদি আরেকবার আমার সামনে পেতাম, তবে এটি একটা উপায় আমি তার কাছের থেকে জেনে নিতাম, যাতে এই বংশের শেষ প্রদীপটুকু অন্তত রক্ষা পায়। আসলে আমাদের কপাল, পয়সার প্রতিপত্তিতে এতটাই অন্ধ হয়ে গেছিলাম যে ভগবানকেও ভয় পেতাম না। কত কিছুই করে বেরিয়েছি। একটা সৎ ব্রাহ্মণ, সেও হারালো তার সর্বস্ব আমাদের জন্য। কিন্তু তার শেষ কথাটাই আমাদের গায়ে লেগে গেল ঠাকুর মশাই। সে বেচারা হয়তো এখনো সপরিবারে স্বর্গ থেকে আমাদের দেখছে। ব্রাহ্মণের সাপ ঠাকুর মশাই, ব্রাহ্মণের সাপ, সে কি কখনো ভেঙে যায়? এই সব কিছুই হলো ওই শয়তান নায়েবের জন্য। ওর জন্যই আজ আমাদের পরিবার এই অভিশাপের ফল ভোগ করছে। সেই ব্রাহ্মণ যে মারা গেছে সেই ব্যাপারে আপনি নিশ্চিত? ঠাকুর মশাই, সে বেঁচে থাকলে এতদিনে একবার আমরা তার মুখোমুখি হতাম। কম জায়গায় তো আর যাতায়াত করিনি, কম লোকের সাথে তো আর দেখা হয় না আমাদের। সে যদি বেঁচেই থাকতো তাহলে তার সঙ্গে কি সত্যি দেখা হতো না? আমি আর কোনো কথা বাড়ালাম না। রাত তখন বেশ ভালোই করিয়েছে। বৈঠকখানা থেকে উঠে আমি বাইরে বেরিয়ে এসেছি। কোনো মতেই যেন আর তাদের সামনে দাঁড়াতে পারছি না। আনমনে নিরাশ হয়ে হাঁটতে হাঁটতে কখন যে জমিদার বাড়ি থেকে অনেকটা দূরে চলে এসেছি তা লক্ষ্য করিনি। তোমরা তো জানো ভয় ডর আমার বরাবরই একটু কম, তাই কোন প্রান্তে আমি তখন এসে দাঁড়িয়েছি তৎক্ষণাৎ সেটা আমি ঠাউর করতে পারলুম না। দূর দূরান্ত অবধি যত দূর চোখ যায় কেবল ফাঁকা মাঠ, ছোট ছোট ঘর ছাড়া অন্য কিছুই আর চোখে পড়ে না।
পূর্ণিমার চাঁদের আলোয় চারপাশটা আলো আধারিতে মিশে আছে। হঠাৎ কানে এলো চাপা কণ্ঠস্বর। ভালোভাবে বোঝার জন্যে আমি একটু এগিয়ে গেলাম। দেখলাম একটা প্রায় ভাঙাচোরা ঘরের মধ্যে একজন লোক যেন বীর বীর করে চলেছে। আরও খানিকটা এগিয়ে যেতে যা শুনলাম তা যেন আমার চিন্তা চেতনার বাইরে ছিল। অবশেষে 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 আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পেরেছি। ওই নিষ্ঠুর পাষণ্ড এখন সর্বশান্ত, আর মাত্র একটা বাকি, আর তারপরে ওই পরিবার সমূলে বিনাশ হবে। শুনছ? তুমি শুনছ? আর একটু অপেক্ষা করো, শেষ আলোটা নিভিয়ে দিয়েই আমি তোমাদের কাছে চলে আসব। আর তো মাত্র একটু সময় বাকি, তারপর আমরা সবাই মিলে সুখে শান্তিতে একসঙ্গে থাকবো। কথাগুলি শোনার পরে আমি স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। ভেতরে কে আছে? আর একজন বাকি মানে? সেই লোকটা কোনোভাবে জমিদারের নির্বংশ হয়ে যাওয়ার পেছনে দায়ী নয় তো? মনের মধ্যে দুশ্চিন্তার ঢেউ যেন উথাল পাথাল করে চলেছে। তাহলে কি জমিদারের নির্বংশ হওয়া থেকে কেউ আটকাতে পারবে না? এমন টালমাটাল অবস্থায় নিজেকে আর সামলাতে না পেরে ঘরের মধ্যে ঢুকে গেলাম। ঘরে ঢুকে যাকে দেখলাম তাকে দেখার পর আমার মেরুদণ্ড দিয়ে একটা ঠান্ডা শিরশিরে হাওয়া বয়ে গেল। এ তো সেই সাধু যাকে আমি জমিদার বাড়ির দিকে তাকিয়ে পৈশাচিকভাবে হাসতে দেখেছিলাম। আমার উপস্থিতি টের পেয়ে তিনি বললেন, কে তুই? সাহস হয় কিভাবে এভাবে আমার পিছু নেওয়ার? জানিস আমি তোর কি করতে পারি? তুমি আমার কিছুই করতে পারবে না। যৌবনে তন্ত্র জগতে আমি রাজ করতে না পারলেও টুকটাক অনেক ক্ষমতাই আমি অর্জন করেছি, তাই ওই ভয়ে আমাকে দেখিও না। সত্যি করে বলো তুমি কে? কি বলছিলে একটু আগে? আমাকে সত্যি করে বলো, নয়তো এই মুহূর্তে আমি চিৎকার করে সকলকে ডাকবো। ডাক, যাকে খুশি ডাক, কেউ আসবে না, কেউ না। এই কথা বলে সে ভাঙা ঘর থেকে গট গট করে হেঁটে বাইরের দিকে চলে গেল। আমি বললাম, দাঁড়াও, কে তুমি? জমিদার বাড়ির এই অবস্থার জন্য তুমি দায়ী নও তো? সে ধীরে ধীরে আমার দিকে ফিরে তাকালো, তারপর বলল, ষষ্ঠ ইন্দ্রিয়র তারিফ না করে পারছি না। মিথ্যে কথা বলা আমার ধর্ম নয়। হ্যাঁ হ্যাঁ, জমিদারদের এই অবস্থা আমি করেছি। বলে দিবি সবাইকে, বল। কিন্তু মনে রাখিস, স্বয়ং ভগবান এসেও ওদের বংশের প্রদীপকে রক্ষা করতে পারবে না। আর আমি ওদের বংশের প্রদীপ পুরোপুরি নিভে যাওয়ার অপেক্ষায় কেবল প্রহর গুনছি। মানে কি বলতে চাইছো তুমি? কিছু না, ফিরে যা তুই। কেন জানি না মনের মধ্যে একটা প্রশ্ন খালি আসা যাওয়া করতে লাগলো। সময় নষ্ট না করে মনের অভিব্যক্তিটা প্রকাশ করে দিলাম। কেন এভাবে জমিদারের বংশ শেষ করছো? কি করেছে তারা তোমার? আমার প্রশ্ন শুনে সে দাঁড়িয়ে গেল। চুপ করে থেকো না, বলো বলো, কেন এইভাবে শেষ করে দিচ্ছ ওদের? উত্তর দাও। সে কোনো উত্তর না দিয়ে নিঃশব্দে আমার দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ, তারপর বলল, তুই তো ওই পরিবারকে বিপদ থেকে রক্ষা করতে এসেছিস, পারবি তো আদৌ? আমি তার প্রশ্নের উত্তর দিলুম না, চুপ করে রইলাম। সে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এসে একদম আমার মুখের সামনে মুখ নিয়ে একটা ভয়ঙ্কর বিশ্রী গলায় বলল, তোর ওই জমিদার আমার সবকিছু শেষ করে দিয়েছে। শুধু আমার নয়, এই গায়ের বহু অসহায় গরিব ওদের অত্যাচারে ঘর বাড়ি ছাড়তে বাধ্য হয়েছে। আমি সব কিছুর প্রতিশোধ নিতে এসেছি। ভুল বুঝেছ তুমি।
জমিদার কিছু করেনি, ওই নায়েব কেবল নিজের ব্যক্তিগত ভোগ বিলাসিতার জন্য তোমাদের সাথে অন্যায় করে জমিদার মশাইয়ের নামে দোষ দিয়েছে। কেন বিশ্বাস করবো তোর কথা? আমি দেখেছি, তুই না, আমার চোখের সামনে কেবল ক্ষমতার জোরে সব নষ্ট করে দিয়েছে, তাই আমিও দিয়েছি। এমন বিষ প্রয়োগ করেছি ওই বাড়িতে যে কেউ পারবে না ওদের বাঁচাতে, কেউ না, কেউ না। কি বিষ ঢেলেছ তুমি? গাদ্রবঙ্গা। গাদ্রবঙ্গা? গাদ্রবঙ্গা এটা এমনই এক ভয়ঙ্কর অপদেবতা, এমনই বিষাক্ত বিষ, একবার যার ঘরে প্রবেশ করবে তাকে ধন সম্পদে ভরিয়ে দেবে, কিন্তু তার বদলে বাড়ির সমস্ত ছোট ছোট সন্তানগুলোকে মেরে ফেলবে, আর তাদের আত্মার শক্তি শুষে নিয়ে সে হবে আরো শক্তিশালী। আর যখন ওই ছোট ছোট শিশুগুলো সব মারা যাবে, তখন গিয়ে রোষ পড়বে বাড়ির পাখিদের উপর। এই অপদেবতার খাবার জোগাড় করতে না পারলে সে শুরু করবে ধ্বংসলীলা। পুরো পরিবার নয়, ওই পুরো বংশের শিকড় পুরো উপড়ে ফেলবে সে। আর এই ভয়ানক বিষই আমি ওদের বংশে ঠেলেছি। এতটা নৃশংস কেউ হতে পারে? তোমার কি মনে একটুও মায়া দয়া নেই? না না, নেই নেই নেই, ওদের জন্য কোনো মায়া দয়া নেই। ওরা দেখিয়েছিল আমার প্রতি মায়া দয়া, নিতে নিতে তো সবই নিয়ে গেল আমার, কিন্তু তাও কোনো মায়া জন্মায়নি ওদের। শেষ করে দিল, আমার সব শেষ করে দিল। তাই আমিও দিয়েছি তন্ত্র মন্ত্রের দ্বারা ওদের মান, যশ, সম্পত্তি, সমৃদ্ধি সব শেষ করে দিলাম। আবার এমনই এক জিনিস পাঠালাম যাতে শেষবারের মতো হারানো সম্পদ সমৃদ্ধি পেয়েও আবার একেবারে হারিয়ে ফেলে। আর তো পিছে আছে মেজকর্তার শেষ উত্তরসূরি, ওদের বংশের শেষ প্রদীপ। ওটা নিভলেই আমার কাজ শেষ। আর তারপর আমারও মুক্তি। ভুল হচ্ছে তোমার। তোমাদের সাথে অন্যায় যে করেছে সেই নায়েব তার উপযুক্ত শাস্তি পেয়েছে, কিন্তু জমিদার মশাই দোষী নন। জমিদার মশাইয়ের এতে কোনো দোষ ছিল না, যা করার তা ওই নায়েবই করেছে। আজ নায়েবের ভুলে জমিদারের পরিবারটা শেষ হতে চলেছে। আমি তোমার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, দয়া করে এই ধ্বংসলীলা বন্ধ করো। কোনো মতেই যেন তার প্রতিশোধের পাথর টলছেই না। অনেক হাতে পায়ে ধরার পর সে কিছুটা শান্ত হলো, বলল, কি চাই? শুধু একটা বার বলো, এই সর্বনাশের থেকে মুক্তির উপায় কি? আমি কথা দিচ্ছি তোমার বাকি জীবনের সুখ শান্তির দায়িত্ব আমার। আমার সুখ আমি জানি কোথায় পাবো। এখন আমার গন্তব্য হবে কেবল সেদিকে। তোর কথাই আমি বিশ্বাস করলাম, হারানোর মতো কিছু থাক সেসব কথা। গাদ্রবঙ্গাকে চিনিস? জানিস সে বিষয়ে? না, এমন তো কিছু জানি না। ওই বাড়িতে একটা বিশেষ পুতুল আছে, দেখতে পুতুল নয়, জীবন্ত একটা ছোট শিশুর মতো। তোর তো চোখে পড়ার কথা। মাথার মধ্যে তৎক্ষণাৎ বিদ্যুতের মতো খেলে গেল ছোট কর্তার কাজের ঘরে দেখা টেবিলের ওপর রাখা জীবন্ত পুতুলটির কথা। মুখে যেন কথা বন্ধ হয়ে গেছে আমার। তার কাছ থেকে ঘুরেও আমি একটা বারের জন্য চিনতে পারলাম না তাকে। আমার দুশ্চিন্তায় ছেদ ঘটিয়ে সে বললে,
তোর চোখ মুখের ভাব দেখে মনে হচ্ছে তুই ইতিমধ্যে জিনিসটার সাথে পরিচিত হয়েছিস। ওই সেই অপদেবতা গাত্রগঙ্গা। কিভাবে রক্ষা করব আমি ওদেরকে এই অপদেবতার হাত থেকে? ওর হাতের থেকে মুক্তি পাওয়া খুব একটা কঠিন কিছু নয়। ওকে বাড়িতে আনলে যেমন অনর্থের সৃষ্টি হয়, ঠিক তেমনই বাড়ির চৌহদ্দির থেকে জিনিসটিকে উচ্ছেদ করে দিলে এই অনর্থের অবসান ঘটে। তবে সাধারণভাবে ওকে বের করলে ওর কালো ছায়া পিছু ছাড়ে না। গঙ্গার পাড়ে শ্মশান কালী মন্দির থেকে মায়ের পায়ের ঠেকানো ফুল আর সিঁদুর আনতে হবে। তারপর সিঁদুর দিয়ে ওই গাত্রগঙ্গার কপালে ত্রিলোক কেটে এবং ফুল ওর কপালে ঠেকিয়ে লাল কাপড় দিয়ে তাকে বেঁধে ওই মন্দিরের সামনে গিয়ে মাকে স্মরণ করে পেছন দিক দিয়ে বা হাতে সেই পুতুলটিকে নদীর জলে ছুঁড়ে ফেলতে হবে। তারপর আর পিছনে না তাকিয়ে এক টানে বাড়ি চলে আসতে হবে। তাহলেই মিলবে এই অপদেবতার থেকে মুক্তি। তোকে উপায় বলে দিলাম, দেখ এবার যা করার, যা এখান থেকে যা। যদি ভুল না করে থাকি, আপনি কি? হ্যাঁ, আমি সেই বিজন যাকে এমন সময় সম্মুখের ব্যক্তির ওপরে সশব্দে চোখ ঝলসানো একটা বাজ পড়ল। ক্ষণিকের মধ্যেই তার উদ্দীপ্ত চলমান দেহটি অথর্বের মতন মাটিতে লুটিয়ে পড়ল। বুঝলাম বিজনেরও শেষ ইচ্ছে পূর্ণ হয়েছে। সে আর ইহ জগতে নেই। সে চলে গেছে তার পরিবারের কাছে। আমি আর কোনো কথা না বাড়িয়ে রুদ্ধশ্বাসে গ্রামের গা ছুঁয়ে বয়ে যাওয়া নদী তীরে শ্মশানকালী মন্দিরে পৌঁছালাম। তারপর সাধুর কথা মতো পরিত্রাণের সমস্ত উপকরণ সংগ্রহ করে জমিদার বাড়িতে গিয়ে ছোট কর্তাকে সমস্তটা জানালাম। এরপর বলাই বাহুল্য, বেঁচে থাকার সুপ্ত আকাঙ্ক্ষায় এবং জমিদার বাড়িকে সাপমুক্ত করবার একমাত্র প্রচেষ্টার কর্মক্রিয়াকে সকলেই মানসিক ও শারীরিকভাবে সমর্থন করলেন। ছোট কর্তাকে বললাম না যে সে নিজেই বিজনের থেকে মৃত্যুর দূত নিয়ে এসেছিল বাড়িতে। এমনকি এটাও গোপন রাখলাম যে বিজনের জন্যই এ বাড়ির মানুষ পরিত্রাণ পেল। তবে অবাক করা বিষয় কি জানো? যেদিন চারির বাড়ির থেকে ফিরে আসবার জন্যে নিকটস্থ স্টেশনে বসে আছি, সেদিন ট্রেনে উঠবার পর ফেলে আসা প্রত্যন্ত স্টেশনটির দিকে তাকাতেই দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম এক নোংরা কম্বল গায়ে দেওয়া মানুষকে। মানুষটিকে চিনতে আমার ভুল হয়নি। সে বিজন।